তো এপিসোড 5 এর শুরুতে আমরা দেখি উশু এবং তার বন্ধুরা সবাই একসাথে বাসায় ডিনার করছে, কিন্তু উশুর অনেক সমস্যা হচ্ছে চশমা না থাকার কারণে। এবং আমরা কিছুক্ষণ পর দেখি উশু অসুস্থ হয়ে যায় এবং বমি করে, আর এইসব দেখে গিজিয়ান বলে ওই চশমা না থাকার কারণে উশুর এমন সমস্যা হচ্ছে। তো সিন শিফট হয়, আমরা দেখি উশুর ক্লাস ডংজো নিচ্ছে, আর এটা দেখে গোয়া অনেক খুশি হয়, আর গোয়ার খুশিতেই আমি খুশি। এরপর ক্লাস শেষে হাসু উশুর সাথে ফোনে কথা বলছিল খোঁজ খবর নেওয়ার জন্য, স্যার আপনার শরীরের এখন কি অবস্থা, এবং হাসু বলে স্যার আপনি দ্রুত সুস্থ হয়ে তারপর কলেজে আসবেন। আর ইউজু সব কথা লুকিয়ে শুনছিল এবং বুঝতে পারে উশু স্যার অনেক অসুস্থ। আর পার্সোনালি আমি নিজেও অনেক অসুস্থ, আমি ঠিকভাবে কথাও বলতে পারতেছি না, আর তাছাড়া আমি পার্সোনাল কাজে একটু বিজি থাকাতেই আর কি চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না, একটু গ্যাপ হয়ে গেছে। তো তোমরা যে পরিমাণে কমেন্ট করতেছো, তো সেটা দেখেই আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভয়েস ওভার করতে বসি, বাট আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না। হয়তো তোমরা কথা বা ভয়েস টোন শুনেই বুঝতে পারছো, তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, সিন আবারও ক্লাসে যায় এবং হাসু সবার উদ্দেশ্যে বলে স্কুল প্রোগ্রামের লাস্ট ডেট কালকে, যারা এখনো অ্যাপ্লিকেশন জমা দাও নাই তারা দ্রুত জমা দিয়ে আসো অফিস রুমে। তো ইউজু জমা দিতে গিয়ে দেখে গিজিয়ান এবং ডংজু নিজেদের মধ্যে কথা বলছে। ডাক্তার বলেছে চশমা পেতে এখনো কয়েকদিন সময় লাগবে, আর এদিকে উশুর অবস্থা খুব একটা ভালো না। তাই আমরা দেখি গিজিয়ান এবং ডংজু তার চশমা হারিয়ে যাওয়ার একটা পোস্টার তৈরি করে, হয়তো এইটার মাধ্যমে কেউ যদি চশমা পেয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সেই চশমাটা ফিরিয়ে দেবে, আর এটাতে উশুর অনেক উপকার হবে। ইউজু জিজ্ঞাসা করে স্যার এই চশমাটা কি উশু স্যারের জন্য খুব দরকার? তো আমরা দেখি কিছুক্ষণের জন্য পরিবেশটা শান্ত হয়ে যায়। পরে আমরা দেখি ইউজু পাগলের মতো দৌড়াতে থাকে এবং বাইরে গিয়ে দেখে ডাস্টবিনের আবর্জনা ট্রাকে করে নিয়ে চলে যাচ্ছে, আর এইটা দেখে ইউজু আরো চিন্তায় পড়ে যায়, কারণ আমরা তো জানি ইউজু উশুর চশমা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো ইউজু ট্রাকের পিছনে দৌড়াতে থাকে এবং তার বান্ধবী সাইকেল নিয়ে ট্রাকের পিছনে যেতে থাকে এবং ট্রাক থামানোর চেষ্টা করে। তো কিছুক্ষণ পর আমরা দেখি ট্রাক থামে এবং ট্রাক ড্রাইভার বলে তুমি কি পাগল? তারপর ইউজু কান্না করতে করতে তার সাথে সবকিছু খুলে বলে। তারপর আমরা দেখি চশমা খুঁজতেছে এবং কিছুক্ষণের মধ্যে চশমা পেয়েও যায় এবং খুশিতে ইউজু কান্না হাসি সবকিছু একসাথে করে ফেলে, তারপর ট্রাক ড্রাইভারকে থ্যাংক ইউ বলে। পরের দৃশ্যে আমরা দেখি ইউজু তার ছোট ভাই ইউডোকে দিয়ে উশুর চশমা দিয়ে আসতে বলে। উশু জিজ্ঞাসা করে চশমা তুমি কোথায় পাইছো? তখন ইউডো কিছু বলতে পারে না, আর উশুও বুঝে যায় কিছু ঘাবলা আছে। তো উশু জিজ্ঞাসা করে যে তোমাকে চশমাটা দিছে সে কোথায়, তাকে বলো সে যেন এখানে আসে। ইউডো এটা শুনে অবাক হয়ে গেল আর মনে মনে বলতে থাকে এই টিচারটা আসলে খুবই ডেঞ্জারাস। কিন্তু যখন উশু বলল ইউডো কল করো তাকে, তখন বাধ্য হয়ে ইউডো কল ডায়াল করলো এবং ফোনটা উশুর হাতে দিল। আর ইউজু সব দেখতেছিল কারণ সে পাশেই ছিল। তো কল রিসিভ করে এবং অস্বীকার করতে লাগলো, বলল সে কোনো ইউডো বা উশুকে চিনে না। উশু বলল আমি জানি তুমি আশেপাশেই আসো, তাই বাইরে চলে আসো। ঠিক তখনই দেখা গেল ইউজু আসলে সেখানে লুকিয়েছিল। এরপর আমরা দেখি ইউডো সবকিছু বলে দিছে তার টিচারের সাথে। এরপর ইউডো তার বোনকে মজা করে বলল তুমি কতটা বোকা। আর এদিকে উশু সব চুপচাপ শুনছিল। সে বলল আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি যদি চশমাটা ভেঙে থাকো তাহলে তুমি আমাকে জানাও। এছাড়া পার্কিং এও আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি কনফিডেন্সের সাথে বলেছিলেন না। আর এদিকে ইউজু কান্না করতে করতে বলল আমি ভয় পেয়ে গেছিলাম আপনি আবার আমার পয়েন্ট কেটে নেবেন কিনা, কারণ আমার মনে হয় আপনি আমাকে পছন্দ করেন না, তাই অযথা আমার 4 পয়েন্ট করে কেটে নেন। উশু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইল, তার মুখে একটু হাসি ফুটে উঠলো, কারণ মেয়েটা তার চশমার জন্য এত কিছু করেছে তাই সে তাকে মাফ করে দিল। দুইজন যখন বাড়ি ফিরছিল তখন উশু বলল ঠিক আছে তুমি তোমার ভুল স্বীকার করছো, কিন্তু ক্ষতিপূরণ তো এখনো বাকি। ইউজু জিজ্ঞাসা করলো কিসের ক্ষতিপূরণ? উশু বলল এই চশমার দাম 1 কোটি ইয়ন ছিল, যা এখন শূন্য হয়ে গিয়েছে, আর আমি আমার স্টুডেন্টের কাছ থেকে টাকা তো নিতে পারি না, তাই তোমাকে অন্য কিছু করতে হবে। আর এটা শুনে ইউজু অবাক হয়ে গেল, 1 কোটি ইয়ন, এটা তো অনেক বেশি, আমি তো এত টাকা দিতে পারবো না, কিন্তু আপনি যা বলবেন আমি সব করতে রাজি। উশু বলল তুমি ম্যাথের এক্সট্রা ক্লাস করবে, আর আমি ক্লাসে আসার আগে এসি টেম্পারেচার ঠিক করবে, হোমওয়ার্ক কালেক্ট করবে, স্কুল শেষে ক্লাস পরিষ্কার করবে, আর ক্লাসের তালাও তুমি লাগাবা। ইউজু আরো অবাক হয়ে গেল। সে বলল এই সময় তো আমি পিটি এক্সট্রা ক্লাস করে থাকি, আমি মিস্টার গিজিয়নকে না বলে এসব কিছু করতে পারবো না, কারণ ওনার আমার থেকে অনেক আশা, তাই দয়া করে পরিস্থিতিটা একটু বুঝুন। কিন্তু উশু আবার বলল 1 কোটি ইয়নের কথা ভুলে যেও না, আমি যা বলছি শুধু সেটাই করো। তারপর সে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আর বেচারি মেয়েটা কান্না করতে থাকলো আর বলল আমি কেন এই নিষ্ঠুর লোকটার চশমা ভেঙেছিলাম, এখন কি বিপদে পড়েছি আমি। এরপর দেখা যায় সে ক্লান্ত হয়ে নিজের রুমে ফিরে আসলো। ঠিক তখনই তার ছোট ভাই এসে টাকা চাইতে লাগলো, তোমার টিচার তো আমাকে কিছু দেয়নি, তো তুমি আমাকে দাও। ইউজু প্রথমে না করলো, আমার কাছে সত্যি কোনো টাকা নেই, আমার পকেট মানিও শেষ। কিন্তু যখন সে দেখলো তার ছোট ভাই তার মাকে সব বলে দিবে, তখন সে বাধ্য হয়ে তার কাছে থাকা বাকি টাকা তাকে দিয়ে দিল এবং তার ছোট ভাইকে তাড়িয়ে দিল। এরপর সে কান্না করতে
করতে লাগলো এবং বলে আমার ভাই কেন আমার সিক্রেট জানে, সে আমাকে সবসময় ব্ল্যাকমেল করে, মানে তার জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে, স্কুলে উশু আর বাড়িতে তার ছোট ভাই। ঠিক তখনই তার উশুর কথা মনে পড়লো 1 কোটি ইউয়ানের ক্ষতি হয়েছে, তাই ক্ষতিপূরণ দিতে হবে। এগুলো থেকে সে বুঝলো সে ভালো ডায়লগ বানাতে পারবে তার নভেলের জন্য। তো খুশি হয়ে সে নভেলের এপিসোড 2 লিখতে বসে গেল, কিন্তু হঠাৎ দেখলো তার নভেলের অনেক ভিউ এবং লাইক এসেছে। এটা দেখে সে অবাক হয়ে গেল, সে ভালো করে চেক করতে লাগলো, সে আবারও চেক করলো এটা কি সত্যি তার আইডি। তার লেখা নভেলে 15,000 লাইক এসেছে আর অনেক কমেন্টও এসেছে, আর এগুলো দেখে সে আনন্দে নাচতে লাগলো। তো তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে দিও যাতে আমিও এমন নাচতে পারি। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউজু পুরো এনার্জি নিয়ে আবারও লিখতে বসে গেল। সে এতটাই ফোকাস ছিল যে তার বন্ধুরা ফোন করলেও মেসেজ করলেও সে কিছুই খেয়াল করে না, কারণ তার পুরো মনোযোগ ছিল একটা দারুণ এপিসোড 2 লেখার দিকে। এরপর দেখানো হয় তার লেখা নভেলের এপিসোড 2। ডংজু দেরি করে বাড়ি ফিরলে গিজিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। সে তাকে মজা করতেও থাকে, ডংজু তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু এতে তার ঠোঁটে আঘাত লাগে। ডংজু দুঃখ প্রকাশ করে আমি ইচ্ছা করে করিনি, কিন্তু গিজিয়ান বলে যেহেতু তুমি ভুল স্বীকার করছো তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে পুরো 1 কোটি ইউয়ান। আমার এই নাজুক ঠোঁটের দাম। ডংজু অবাক হয়ে যায়, 1 কোটি ইউয়ান। গিজিয়ান টাকার বদলে তার সম্মান চায়। হা 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 হা, মানে এই বেডির নভেলের প্রশংসা করতেই হবে ভাই। তো এখানেই তার নভেলের এপিসোড 2 শেষ হয়। আর এতক্ষণ তোমরা কিন্তু ইউজুর নভেলের এপিসোড 2 দেখলে। তো তোমরা হয়তো একটু কনফিউশনে থাকতে পারো, বা যারা হচ্ছে মেন এপিসোড গুলো দেখতেছো, আর আমরা তো বাংলাতে এক্সপ্লেন করতেছি, তো আমরা বাংলাতে এক্সপ্লেন করতেছি আসলে এপিসোড 5 বলতেছি। এটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু যে ড্রামা ওইটার কিন্তু এপিসোড 4 এখন আমরা শেষ করলাম। তো এখন আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হইতেছে এপিসোড 5, কারণ আমাদের স্ক্রিপ্টে একটু ভুল হয়েছিল, যে কারণে আমরা হচ্ছে এপিসোড 4টা হচ্ছে 5 এর ভিতরে ঢোকাই ফেলছি, মানে 4টা আগের 4-এ আমরা শেষ করতে পারি নাই, যে কারণে আমরা এখন শেষ করলাম এপিসোড 5 এর ভিতরে। তো এখন যেটা আমরা এক্সপ্লেন করব এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রামার এপিসোড 5, আর আমরা বাংলাতেও সেটা এক্সপ্লেন করতেছি এপিসোড 5। তো চলো শুরু করা যাক। তো মেইন এপিসোড 5 এর শুরুতে পরের দিন দেখানো হয় যেখানে ডংজু উশুকে জিজ্ঞাসা করছে তুমি ইউজুকে কেন এত কষ্ট দিচ্ছ। এর উত্তরে উশু বলল আমি জানি ওই এমন কিছু করেনি, আমি জানি সে ভিডিও রেকর্ড করেনি। ডংজু জিজ্ঞাসা করলো তাহলে তুমি কেন কষ্ট দিচ্ছ। উশু বলল আমি মানতে পারছি না সে ম্যাথে এত কম নাম্বার কিভাবে পায়, কিন্তু ডংজু কিছু বুঝতে পারলো না। ঠিক তখনই গিজিয়ন আসে এবং নোটিশ করে তার চশমার দিকে এবং জিজ্ঞাসা করে তোমার চশমা কে ফিরিয়ে দিল। তার উত্তরে উশু বলল ইউজু। গিজিয়ন বলল তোমার তো ওকে থ্যাংক ইউ বলা উচিত। উশু বলল না। গিজিয়ন আরো বলল তুমি স্যার হইছো তো কি হয়েছে, অন্তত থ্যাংক ইউ তো বলো। অন্যদিকে দাজু মজা করে বলল তোমার তো তাহলে ওর পা ধুয়ে পানি খাওয়া উচিত, না হলে পাখি তোমার উপরে আবার পটি করবে। উশু রেগে সব শুনছিল কিন্তু কিছুই বলল না। আর অন্যদিকে ইউজু খুব খুশি হয়ে স্কুলে আসছে, কারণ তার নভেল সবাই পছন্দ করছে, ভিউয়ার্সরা কমেন্টে আইডিয়া দিচ্ছে পরের এপিসোডগুলো এমন লেখো, 3টা ক্যারেক্টারের কেমিস্ট্রি সবাই খুব পছন্দ করছে। ঠিক তখনই গোয়া পেছন থেকে এসে তাকে ভয় দেখায়, যেমনটা তোমরা তোমার বন্ধু বান্ধবীদের সাথে করো আর কি। পরে গোয়া এসে জিজ্ঞাসা করলো তুমি এত খুশি কেন। ইউজু বলল আমি একটা স্টোরি লিখছি, সবাই সেটা পছন্দ করেছে। গোয়া বলল আমাকেও দেখাও। ইউজু আগের মতনই না করে দিল। গোয়া সন্দেহ করে বলল তুমি কি অ্যাডাল্ট স্টোরি লেখো। ইউজু ভয় পেয়ে বলল না। আর এখানে আরেকটা কথা উল্লেখ্য, ইউজু যে নভেল লিখে এটা কিন্তু গোয়া জানে, কিন্তু কোন টাইপের নভেল লিখে সেটা কিন্তু জানে না, এবং তার নভেল কখনো সে পড়ে নাই। তো যাই হোক, গোয়া আবারও বলে তাহলে কি বয়েজ লাভ স্টোরি। ইউজু আরো নার্ভাস হয়ে গেল। ইউজু মনে মনে ভাবে ও কি বুঝে গেল, আর এদিকে ইউজু বুঝে গেল গোয়া এসব মোটেও পছন্দ করে না, তাই চুপ থাকলো। এরপর আমরা দেখি ইউজু টিচার অফিসে যায় এবং মনে মনে বলে বাবা বলেছিল 2 রাস্তার মধ্যে দাঁড়ালে সবসময় কঠিন পথটাই বেছে নিতে হয়। গিজিয়ান এটা শুনে খুব খুশি হয়, ভাবছিল ইউজু তার টিমে যোগ দিবে, কিন্তু না, ইউজু দুঃখ প্রকাশ করে আর উশুর এক্সট্রা ক্লাসের ফর্ম জমা দিয়ে দেয়। আর এইটা দেখে গিজিয়ান অবাক হয়ে যায়। সে বলে যদি ম্যাথ টিচার তোমাকে ব্ল্যাকমেল করে তাহলে চোখ টিপো। ইউজু দ্রুত চোখ টিপতে থাকে, আর এখানে খুব একটা ফানি দৃশ্য, আমি এডিটরকে বলবো এই দৃশ্যগুলো দেখানোর জন্য। আর উশু বলে সে নিজের ম্যাথ ইমপ্রুভ করতে চায়, তাই সে আমার এক্সট্রা ক্লাস করবে। গিজিয়ান বলে কিন্তু সে দৌড়েও খুব ভালো। উশু বলে দেখে তো তা মনে হয় না। ইউজু রেগে যায় এবং বলে আমাকে কি অলস দেখাই। উশু জিজ্ঞাসা করে দিনে তুমি কত ঘন্টা ঘুমাও। সে মাথা নিচু করে বলল 10 ঘন্টা। আর এটা শুনে গিজিয়ান হাল ছেড়ে দেয়। উশু প্রমাণ করে সে আসলেই অলস। এতে ইউজু খুব রাগ হয় আর মনে মনে বলতে থাকে একদিন তাকে আমি ছাড়বো না। এরপরে সিনে দেখা যায় ডংজু ক্লাসের কবিতা পড়াচ্ছে। গোয়া তার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু সে খেয়াল করলো ডংজু তার দেওয়া গিফট ব্যবহার করছে না। সে দুঃখ পেল। সে বলে আমার বয়স 20 বছর হলে আমি তাকে প্রপোজ করব। ইউজু বলল তার আগে তুমি অন্য কাউকে পছন্দ করবে। গোয়া বলল না, আমি সবসময় তাকেই ভালোবাসবো। ইউজু আরো জিজ্ঞাসা করলো তার চেহারা ছাড়া তার আর কি
তোমার ভালো লাগে যেটা তোমার এক্সের ভিতরে ছিল না? গোয়া বলল তার চোখে কষ্ট আছে তাই আমার তাকে ভালো লাগে। এর উত্তরে ইউজু বলল আমার মাও বাবাকে করুণা করে বিয়ে করেছিল, কিন্তু এখন তিনি বলেন যাকে করুণা লাগে তাকে কখনো বিয়ে করো না। আর এটা শুনে গোয়া কষ্ট পেল, তাই ইউজু বলল তুমি তাকে প্রপোজ করো, আমি তোমার সাথে সবসময় আছি। এরপর ক্লাসে উশু পড়াতে আসে। ইউজু মনে মনে বলে একে দেখে কার করুণা হবে। তার রাগ বাড়তে থাকে। এরপর সে কাজ করতে থাকে, মানে উশুর যে চশমা আর কি ভেঙে ফেলার জন্য যে পানিশমেন্ট দিছিল তাকে কাজ করতে হবে, ওই কাজ করতেছিল এবং দেখে গিজিয়নকে। সে ভাবে তার ক্লাসে থাকলে কতই না ভালো লাগে। গিজিয়ন তার সাথে কথা বলে এবং জানা যায় সে একসময় ন্যাশনাল অ্যাথলিট হতে চেয়েছিল, কিন্তু ইনজুরির কারণে তার স্বপ্ন ভেঙে যায়। আর এটা শুনে ইউজু তার জন্য খারাপ অনুভব করে। ঠিক তখনই উশুর কল আসে। সে বলে তুমি মনিটর, এই কাজটা তোমাকেই করতে হবে। ইউজু অবাক হয়, ক্লাসে এসে দেখে সব টপ স্টুডেন্টরা বসে আছে। সে একটু অস্বস্তি বোধ করে। হাসু বলে তুমি এখানে কেন? ইউজু বলে আমি ক্লাস নিতে এসেছি। সবাই অবাক হয়, হাসু রেগে যায়, এটা আমাদের অপমান। তাই তার বন্ধুরা বলে ওকে শুধু কাজ করার জন্য রাখা হয়েছে। আর এটা শুনে হাসু খুশি হয়, তাই সে বলে তার ম্যাথে মাত্র 4 নাম্বার। আর এটা শুনে সবাই হাসতে থাকে। ইউজু খুব অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু সে সব কাজ করে দেয়, যেমন এসি টেম্পারেচার ঠিক করে, কিন্তু থাকতে চায় না। মানে ইউজু এক্সট্রা ক্লাস করতে চায় না, তাই চুপচাপ বের হয়ে গেল। কিন্তু একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মানে ইউজু ক্লাস থেকে বাইর হতেই হঠাৎ তার ধাক্কা লাগে উশুর সাথে। আর সে অবাক হয়ে যায়। উশু জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছিলে? তখন ইউজু বলে স্যার আমি কি প্লিজ বাড়ি যেতে পারি না? দেখেন স্যার ক্লাসে তো সব টপার স্টুডেন্টরা বসে আছে, ওদের মধ্যে আমি কি বা করব। আর সে আরো বলে একবার আমার কাজিন আর টিউশন টিচার বলেছিল ম্যাথ আমার দ্বারা হবে না, আর তারা একদম ঠিকই বলেছিল, কারণ আমি সংখ্যা বুঝতে পারি না। যখনই এগুলো দেখি আমার মাথা ঘুরতে থাকে। বাকি সাবজেক্টগুলো আমি মুখস্থ করে পার করে নিতেছি, কিন্তু ম্যাথ সেটা একদমই সম্ভব না। তখন উশু বলে আচ্ছা তাই নাকি, তাহলে বলো তো ওই 4 নাম্বার তুমি কিভাবে পেলে? ইউজু বলে আমি তো সলভ করিনি। এরপর দেখা যায় ইউজু অনেক সময় নিয়ে একটা একটা করে প্রশ্ন সমাধান করছে। সে যেভাবে প্রশ্নগুলো সলভ করে তাতে অনেক ক্যালকুলেশন লাগে, কিন্তু তারপরেও তার উত্তর একদম সঠিক আসে, যদিও সময় একটু বেশি লাগে। এটা শুনে উশু বলে দেখলে আমি জানতাম তুমি ম্যাথ পারবে। ম্যাথের বড় বড় মানুষরাও এইভাবে বছরের পর বছর ক্যালকুলেশন করে সমস্যার সমাধান করত। ম্যাথের জন্য শুধু দরকার মনোযোগ, যেটা তোমার মধ্যে আছে। চলো এখন আমার সাথে। এরপর সে জোর করে ইউজুকে ক্লাসে নিয়ে যায়। সিন ক্লাসে দেখানো হয় উশু পড়াচ্ছে, কিন্তু ইউজু পড়ায় একদম মন দেয় না। হঠাৎ ইউজু অবাক হয়ে একটা এক্সপ্লেনেশন দিতে শুরু করে, যেন সে বলছে এপিসোড 3 খুব দ্রুত হতে যাচ্ছে। যখন ডংজু গিজিয়নের বাড়ি যাবে তখন গিজিয়ন তাকে বিরক্ত করবে। সে বলবে তুই আমাকে কষ্ট দিচ্ছিস আর ম্যাথে হেল্প করিস না, শুধু ওই রুড উশুর সাথে থাকিস। ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ইউজু পুরো ইমোশন দিয়ে ডায়লগ বলতে থাকে, আর উশু সহ পুরো ক্লাস মন দিয়ে শুনছিল। কিন্তু হঠাৎ জানা যায় সবটা একটা স্বপ্ন ছিল। তো ক্লাস শেষ হয়ে গেছে আর উশু ইউজুকে জাগাচ্ছিল। উশু বলে আজ যা পড়িয়েছি কাল তার হোমওয়ার্ক চাই। এটা বলে সে চলে যায় আর ইউজু চিন্তায় পড়ে যায়, এত কাজ আমি কিভাবে করব? ভাই এখন বাজে রাত 1টা, আমি ভয়েস ওভার করতেছি আর 2-3 বার গেল কারেন্ট চলে। ভাই আমি বুঝলাম না বাংলাদেশের এটা কি অবস্থা, কারেন্ট থাকে না, কোনো কিছু থাকে না, কারেন্ট থাকলেও পিসি অন হয় না, কারেন্টের এতটাই হচ্ছে কি বলে মানে ভোল্টেজ থাকে না, বালের মানে কি একটা বলবো, কিছু বলার নাই আসলে। রাতে তো ভয়েস ওভার কমপ্লিট করতে পারি নাই, তাই এখন সকালে ভয়েস ওভার করতে বসলাম শুধু তোমাদের জন্য। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো পরের দৃশ্যে দেখা যায় ইউজু তার ফোনের লোকেশন দেখে কোথায় যাচ্ছে। আসলে জেনি বলেছিল সে কোরিয়ান কিছু ট্রাই করতে চায়, আর সেটা ছিল নাইট পার্টি। তাই ইউজু জেনির লোকেশনে পৌঁছে যায়। সেখানে সবাই আগে থেকে পার্টির জন্য এসেছে। সবাইকে দেখে সে খুশি হয় আর সরি বলে এক্সট্রা ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। সে জেনির জন্য একটা ওয়েলকাম গিফটও নিয়ে আসে, যা জেনির খুব পছন্দ হয়। তখন অন্যরা জিজ্ঞাসা করে আমাদের জন্য কিছু আনোনি? ইউজু হাসতে হাসতে বলে সবার জন্য এনেছি, আমি মিষ্টি আলু এনেছি। এটা দেখে সবাই আরো খুশি হয়ে যায় আর মজা করে বলে দাঁড়াও আমাদের পেটে একটু জায়গা বানাতে দাও। আর এটা বলে সবাই হেসে ওঠে। এরপর সবাই মিলে মিষ্টি আলু খেতে থাকে এবং জেনিকে নিজের হাতে খাইয়েও দেয়। তারা বিভিন্ন ফ্লেভার বানিয়ে বলে এটাই কোরিয়ার আসল টেস্ট। আর সবাই দারুণ উপভোগ করে, এমনকি একে অপরের মুখে এটো লাগিয়ে দেয়। পুরো মজা, হাসি আর আনন্দে ভরে ওঠে পরিবেশ। শেষে ক্লান্ত হয়ে সবাই শুয়ে পড়ে আর বলে আজ সত্যি অনেক মজা হয়েছে। আর একজন হঠাৎ বলে ম্যাথ টিচার তো আমার স্টার। আর একজন বলে হ্যাঁ ওই রুট টিচারটা আমার কাছে বেশ ভালোই লাগে। আর আকাশের দিকে তাকিয়ে সে বলে এমন মনে হচ্ছে যেন সে ওই আকাশেই আছে।
হঠাৎ ইউজু কল্পনায় উশুকে দেখে আর উশু জিজ্ঞাসা করে তুমি কি হোমওয়ার্ক করেছো? এটা শুনে ইউজু লাফিয়ে ওঠে, চিন্তায় পড়ে যায় আমি এটা কিভাবে ভুলে গেলাম, আমার তো ম্যাথের হোমওয়ার্ক করতে হবে, না করলে ওই রুট টিচার আমাকে ছাড়বে না। সে চিৎকার করে বলে আমি করব না, আমি তো এমনকি এক্সট্রা ক্লাসে করতে চাচ্ছি না। আর ইউজুর এই কথা শুনে বাকিরা সবাই বলে বাহ, আগের থেকে তো মেয়ের ভালোই সাহস হয়েছে। তো সিন শিফট হয় পরের দিন। ইউজু উশুর অফিসে যায় এবং বলে স্যার আমি পুরো হোমওয়ার্ক করতে পারিনি, কারণ আমি সলিউশন অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি। উশু বলে অন্তত একটা কোশ্চেন সলভ করতে, তাহলে এক্সামে তো কিছু লিখতে পারতে, তাও তো করনি। উশু বলে আচ্ছা বলো তো ম্যাথ কি, কিন্তু ইউজু বলতে পারে না এবং সরি বলে, তারপর এখান থেকে চলে যায়। তো পরের দৃশ্যে আমরা দেখি ইউজু লাইব্রেরি রুমে বসে তার নভেলের কমেন্ট পড়ছিল এবং হাসতেছিল এবং কমেন্টে সবাই বলতেছিল থার্ড এপিসোড থার্ড এপিসোড থার্ড এপিসোড। আর এগুলো দেখে ইউজু খুশিতে আত্মহারা আর সে আবারও এপিসোড লিখতে শুরু করে। যেখানে ডংজু পড়তেছিল আর উশু তার সাথে মাস্তি করতে চাচ্ছিল, কিন্তু ডংজু বলে মাস্তি বন্ধ করো। তখন উশু বলে তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর তোমার নিঃশ্বাস আমাকে একদম পাগল করে ফেলে। আর এদিকে তার এপিসোডের স্টোরি দেখে আনন্দে চিৎকার করতে থাকে আর বলে যে এপিসোড এমন হওয়া উচিত যেটা শেষ হয়েও শেষ হবে না, আর পরের এপিসোড পড়ার জন্য সবাই অপেক্ষা করবে। কিন্তু হঠাৎ তার মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলাচ্ছে এবং ইউজু ভাবে এটা হয়তো আমার ভুল ধারণা, কারণ আমি অনেকক্ষণ ধরে স্টোরি লিখতেছিলাম, তো হয়তো আমি এখন স্টোরির ভিতরে আছি। তারপরেও সে দেখার জন্য অনেক ভয় নিয়ে পেছনে তাকায় এবং সে দেখে পেছনে উশু দাঁড়িয়ে আছে আর তার মাথার উপরে বিদ্যুৎ চমকাতে থাকে। সে দ্রুত ল্যাপটপ বন্ধ করতে চায়, কিন্তু উশু ধরে ফেলে আর রাগে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে এসব কি। আর দেখি ইউজু ভয়ে কাঁপছে আর উপরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এরকম একটা সাসপেন্ডের সাথে এপিসোড 5 শেষ হয়। মানে ভাই বুঝতেছো ইউজুর সাথে পরের এপিসোডগুলোতে কি হবে? তো পরের এপিসোড দেখতে সাবস্ক্রাইব করো, আর এই এপিসোডটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো এপিসোড 6 এর শুরুতে দেখি উশু ইউজুর ল্যাপটপে তার লেখা নভেল দেখতেছে, আর এদিকে ইউজু ভাবতেছে এখন যা কিছু হচ্ছে সব যেন একটা স্বপ্ন হয়। আর ইউজু ভয় পেতে থাকে আর একবার এখানে একবার ওখানে পায়তারি করতে থাকে এবং বলে এত মনোযোগ দিয়ে পড়তেছে কেন, তাহলে কি আমার নভেল তার ভালো লাগলো? তো উশু কিছুক্ষণ পর বলে ইউজু এসব কি, আর ইউজু একটু নার্ভাস হয়ে বলে স্যার এটা তো ওয়েব নভেল, এগুলো তো আমি লিখি নাই। তো উশু বলে একটা মিথ্যা বললে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হয়, তাই একটাও মিথ্যা বলবো না। আর ইউজু বলে স্যার আমি সত্যিই কিছু জানি না। তখন উশু সেই সব ডায়লগ বলতে শুরু করে যেগুলো ইউজু তার কাছ থেকে শুনে নিজের নভেলে লিখেছিল। উশু রেগে বলে কিছু সীমা থাকে আর তুমি সব সীমা ছাড়িয়ে গেছো, এখনো নিজের ভুল স্বীকার করতে পারছো না। অবশেষে ইউজু নিজের ভুল স্বীকার করে নেয় আর বলে স্যার আমি কি করব বলেন, আপনাদের চারজনের কেমিস্ট্রি এতটাই ভালো, আমি আমার কল্পনাকে থামাতে পারিনি। আমি এই নিয়ে একটা ওয়েব নভেল লিখে ফেলেছি যা ভাইরাল হয়ে গেছে, তাই আমাকে এটা চালিয়ে যেতে হয়েছে। উশু রেগে তাকিয়ে থাকে আর বলে এত বাজে চিন্তা তোমার মাথায় এলো কোথা থেকে? যাই হোক এখনই এটা ডিলিট করো। এটা শুনে ইউজু হতবাক হয়ে যায়, কি ডিলিট? না আমি এটা করতে পারবো না। সে হাত জোর করে কাঁদতে থাকে, প্লিজ স্যার একটু দয়া করুন, আমি এটা ডিলিট করতে পারবো না। তারপর আবারও হাত জোর করে অনুরোধ করতে থাকে, প্লিজ আপনি এমন বলবেন না, আমি মরে যাব, তবুও এটা ডিলিট করতে পারবো না, আপনি শুধু আমাকে একবার মাফ করে দিন। তখন উশু বলে যে স্টুডেন্ট নিজের টিচারদের নিয়ে এমন জঘন্য কথা লিখতে পারে তাকে আর যাই হোক তাকে কখনো মাফ করা যায় না। তারপর বলে তুমি যদি ডিলিট না করতে পারো তাহলে দাও, আমি ডিলিট করে দিচ্ছি। যখন সে ডিলিট করতে যাচ্ছিল ঠিক তখন ইউজু তাকে ধাক্কা মেরে ল্যাপটপ বন্ধ করে দেয়। উশু আবার ল্যাপটপ খুলে দেখে এখন পাসওয়ার্ড চাচ্ছে। এতে উশু আরো রেগে যায় আর ইউজুকে বলে পাসওয়ার্ড দাও, কিন্তু ইউজু নিচে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আমি প্রমিস করছি এখন থেকে পড়াশোনায় মন দিব, ম্যাথও শিখবো, আপনি শুধু আমাকে এইবারের মতো মাফ করে দিন, কারণ মরতে থাকা মানুষেরা একটা ইচ্ছা তো পূরণ করা হয় আর আমি বর্তমানে সেই সিচুয়েশনে আছি। তাহলে কি আপনি আপনার এই অসহায় স্টুডেন্টকে মাফ করবেন না? আমি সত্যি এটা ডিলিট করতে পারবো না, প্লিজ একটু দয়া করুন, আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন উশু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে যেন তার প্রতি একটু মায়া হয়েছে আর কি। তো সে বুঝে যায় ইউজু তার নভেল বা বিএল নিয়ে খুবই সিরিয়াস। অন্যদিকে ইউজু কাঁদতে থাকে এবং বলতে থাকে উশু যা বলবে আমি সব করব, শুধু ডিলিট করা ছাড়া। এইভাবে কাঁদতে কাঁদতেই 30 মিনিট কেটে যায় আর উশু তখন কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে যেন সে অপেক্ষা করছে দেখি সে কতক্ষণ কান্না করতে পারে। শেষে ইউজু ক্লান্ত হয়ে যায় আর মনে মনে ভাবে এই রাগীর লোকটা গলছে না কেন। তখন উশু বলে তোমার কান্নাকাটি তো শেষ হয়েছে আর তুমি তোমার নভেলও ডিলিট করতে চাও না, তাহলে কাল তোমার প্যারেন্টসকে স্কুলে নিয়ে আসো, কারণ সবাইকে তোমার এই কাজ সম্পর্কে জানা উচিত, এমনকি সব টিচার আর পুরো স্কুলও জানবে। এটা শুনে ইউজু আরো ভয় পেয়ে যায়। সে বলে না স্যার আমি এটা করতে পারবো না, আমার মা এটা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। উশু বলে তাহলে এমন কাজ করোই বা কেন যেটা কাউকে বলতে পারবা না? আমি তোমাকে দুইটা অপশন দিলাম, যদি প্যারেন্টসকে না আনো তাহলে কালকের মধ্যে এটা ডিলিট করতে হবে। এটা বলে চলে
যায় আর ইউজু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সে নিচে পড়ে যায়, আবার কাঁদতে শুরু করে। এরপর দেখা যায় সে বাসায় ফিরে এসেছে। তার মা বলে আজ তোমার পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু ইউজু বলে না আমার খেতে ইচ্ছা করছে না। আর এটা শুনে ইউজুর বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, শরীর খারাপ? সে বলে না আমার শুধু মনটা ভালো নাই। এবং সে নিজের রুমে গিয়ে আরো চিন্তায় পড়ে যায় এবং সে ভাবে আমি কোনোভাবেই নভেল ডিলিট করতে পারবো না, কিন্তু যদি সবাই আমার এই অ্যাডাল্ট ইমাজিনেশন সম্পর্কে জেনে যায় তাহলে খুব খারাপ হবে। তবুও আমি এটা ডিলিট করতে পারবো না, এই চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আর রাতে অন্যদিকে গিজিওন আর ডংজু টিভি দেখছিল। ঠিক তখনই উশু বাসায় ফিরে আসে। তাদের এত কাছাকাছি বসে থাকতে দেখে তার মাথায় ইউজুর নভেলের সেই দৃশ্যগুলো ঘুরতে থাকে। সে কল্পনা করতে থাকে যেন গিজিওন ডংজুর কাছে গিয়ে রোমান্স করতেছে। এটা দেখে উশু এক মুহূর্তের জন্য শক খেয়ে যায়, আমি এসব কি ভাবছি। তারপর সে চিৎকার করে বলে দূরে বসো, এভাবে একে অপরের সাথে লেগে থেকো না, এটা বসার কোনো ভদ্রতা। আর ওরা দুইজনেই ভয় পেয়ে যায়। কি হয়েছে তোমার? উশু চলে যেতে থাকে, কিন্তু আবার কানে শব্দ আসে যেন গিজিওন ডংজুকে বলছে আরেক রাউন্ড খেলি প্লিজ। আসলে তারা গেম খেলছিল, কিন্তু উশুর মাথায় এখন সবকিছু ভুলভাল আসছে। ঠিক তখনই দাজুও আসে, সে বলে আমিও খেলবো। তিনজন একসাথে খেলতে প্রস্তুত হলে উশু আবার চিৎকার করে থামায়, বলে এক রাউন্ড হোক বা দুই, তোমরা তিনজন একসাথে কিছুই করবে না, দূরে থাকো। এটা বলে সে চলে যায়। আর তারা কিছুই বুঝতে পারে না। রুমে গিয়ে উশু নিজেই ভাবে আমি হঠাৎ কেন এমন ভাবছি, আমার কি হয়েছে, আমি কি আমার বন্ধুদের উপরে সন্দেহ করছি? তারপর সে ইন্টারনেটে বয়েজ লাভ সার্চ করতে শুরু করে। আর অন্যদিকে ইউজু কল্পনা করছে তার এই বোল্ড নভেলের জন্য তাকে জেলে পাঠানো হয়েছে, স্কুলেও ঘোষণা করা হয়েছে তার এই অপরাধের কথা। তার বন্ধুরা এসে তাকে দৌড় দিচ্ছে আর বলছে তুমি সবসময় তো নিজেকে ইনোসেন্ট বলতে, কিন্তু তোমার মাথায় এইসব চলতো। এবং সে আরো ভাবে তার মা এসে রাগ করে বলে তুমি আমার সম্মান নষ্ট করে দিয়েছো। তার টিচাররাও তাকে বকছে, কেউ বলছে তুমি আমার ইজ্জত নিয়ে খেলেছো। এসব দেখে ইউজু আরো ভেঙে পড়ে। আর এদিকে দেখি শুধু একমাত্রই তার বাবা সবাইকে বলছে আমার মেয়ে নিষ্পাপ, সে কিছুই করেনি, এসব মিথ্যা। ইউজু হঠাৎ দেখে চারজন টিচার তার দিকে এগিয়ে আসছে, তারা কোথায় যেন তাকে নিয়ে যাচ্ছে। ইউজুর হাত জোর করে কিছু একটার উপরে রাখে এবং উশু হাতুড়ি দিয়ে তার হাতের উপরে আঘাত করবে। সে ভয় পেয়ে চোখ বন্ধ করে আর বুঝতে পারে এটা সবই তার একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু উশুর কথাগুলো এখনো তার মাথায় ঘুরছে। একটাই প্রশ্ন, এখন আমি কি করব? আমি ঠিক মতো ঘুমাতেও পারছি না, এতটাই ডিপ্রেশনে আছি। পরের দিন স্কুলে আসে, সে দেখে উশু দ্রুত চলে যাচ্ছে, তাই সে খুশি হয়, ভাবলো বেঁচে গেলাম। কিন্তু উশু তাকে দেখে ফিরে আসে এবং বলে আমার সাথে চলো। সে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে তুমি কি নভেল ডিলিট করেছো? তখন ইউজু তার গল্প বলা শুরু করে কিভাবে তার জীবনে আগে অন্ধকারে ভরা ছিল আর সবাই বলতো সে পড়াশোনা করে না, কিন্তু যখন সে নিজের কল্পনায় ডুবে গল্প লেখা শুরু করে তখন তার জীবনে আলো আসে। এটা তার নিজের একটা আলাদা জগৎ যার জন্য সে গর্বিত। কিন্তু আপনি আপনার স্টুডেন্টের সেই আশার আলোটাই কেড়ে নিচ্ছেন। উশু বলে তোমার কি আর কিছু বলার বাকি আছে? ইউজু বলে আপনি আমার দিকটা বোঝার চেষ্টা করুন। উশু বলে তুমি কি আমার দিকটা বোঝার চেষ্টা করেছো? যদি তুমি তোমাকে নিয়ে এমন একটা গল্প লিখতে তোমার কেমন লাগতো সেটা বলো। এর উত্তরে ইউজু বলে কিন্তু স্যার ভালোবাসা তো ভালোবাসাই, এতে কারোর কন্ট্রোল থাকে না। উশু বলে আমার এতে সমস্যা নেই। তখন ইউজু বলে তাহলে আপনি হয়তো রোমান্টিক সিন নিয়ে সমস্যায় আছেন। উশু বলে না সেটাও না। তখন ইউজু বলে তাহলে বুঝেছি আপনার খারাপ লেগেছে কারণ আমি আপনাকে টিচারের চরিত্র বানিয়েছি, যা সত্যি ভুল, আমি আন্তরিকভাবে দুঃখিত। উশু রেগে গিয়ে বলে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি এখনো বুঝতে পারোনি আমার আসল সমস্যা কোথায়। ইউজু বলে স্যার আমি সত্যি বুঝতে পারছি না, আপনিই বলুন। তখন উশু বলে আমাকে শুধু এটা বলো এই গল্পে হিরো আমি না কেন? আর ইউজু এটা শুনে অবাক হয়ে যায়, বলে স্যার আপনি এটা কি বলতেছেন? তখন উশু বলতে শুরু করে তোমার নভেলে যখন ওরা দুইজন এক হয়ে যাবে তাহলে আমার কি হবে? আমি তো একাই থেকে যাব। ইউজু বলে কিন্তু স্যার আপনি তো এখানে হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার। এতে উশু তো আরো রেগে যায়, বলে কি সেকেন্ডারি? আমি জীবনে কখনো সেকেন্ড হইনি কোথাও, সব সময় ফার্স্ট হয়েছি, আর তুমি তোমার নভেলে আমাকে সেকেন্ডারি ক্যারেক্টার বানিয়ে দিলে? মানে ভাই বুঝতেছো উশু কি বলতেছে? সে শেষে আরো বলে যদি তুমি নভেল ডিলিট না করো তাহলে আমাকে হিরো বানাতে হবে আর প্রত্যেকটা এপিসোড পোস্ট করার আগে আমাকে দেখাতে হবে। ভাই উশু কি পাগল হয়ে গেল নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। তো ইউজুর কিছু করার নাই, এই জন্য সে ভেবে বলে ঠিক আছে স্যার আমি রাজি। উশু খুশি হয়ে চলে যায়। ইউজু মনে মনে বলে এই লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? এরপর দেখা যায় স্কুলে একটা বিখ্যাত প্রোগ্রামের শুটিং হবে যাতে স্কুলের জনপ্রিয়তা বাড়ে এবং প্রিন্সিপাল সবাইকে ডাকে এবং সবাইকে দায়িত্ব দেয়, কিন্তু উশু সরাসরি না বলে দেয়। প্রিন্সিপাল অবাক হয় আর রিকোয়েস্ট করে, কিন্তু উশু কিছুই বলে না এবং চলে যায়। দাজু বলে আমি উশুকে রাজি করাবো, আপনি চিন্তা করবেন না। আমরা দেখি তারা তিনজনই খুবই চিন্তিত কারণ উশু স্কুলে যে শুটিং হবে তাতে একেবারে সোজাসুজি না করে দিয়েছে। সে বলেছে সে এই টিভি প্রোগ্রামে অংশ নেবে না। এই কারণে দাজু উশুর সাথে কথা বলতে আসে, কিন্তু
উশু দেখা মাত্রই সে সরাসরি বলে দেয় সে কিছুতেই রাজি হবে না। তখন দাজু বলতে থাকে আমি তোকে থার্ড ক্লাস থেকে চিনি, তোর কষ্টগুলো আমি খুব ভালো করে জানি, সেদিন তোর সাথে ঠিক কি হয়েছিল যার জন্য তুই শুটিংকে এত ঘৃণা করিস। তখন উশু বলে যদি জানিস তাহলে আমার মাথা খাইস না। তো দাজু তো এমনকি হাতে পায়ে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, প্লিজ রাজি হয়ে যা, কিন্তু উশু তাকে ভালো মতো বকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তো দাজু সেখান থেকে মাথা নিচু করে চলে যায়। আর তার চলে যাওয়ার পর উশু ল্যাপটপের স্ক্রিন চেঞ্জ করে এবং এটাই শুধু দেখতে থাকে ইউজু এখনো পর্যন্ত নেক্সট এপিসোড আপলোড করছে না কেন, আর বলে এপিসোড 4 কবে আসবে, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর এদিকে ইউজু আরো চিন্তায় পড়ে যায়, দেখে সবাই কমেন্ট করতেছে এপিসোড 4 আপলোড করো, কিন্তু সে আপলোড করতে পারছে না। তারপরেও সে এপিসোড 4 লেখার ট্রাই করে কিন্তু সে লিখতে পারে না, আর বলে এইসব চুম্মাচাটি উশু স্যারকে নিয়ে আমার দ্বারা সম্ভব না। পরের দিন স্কুলে আসার সময়ও সে এইসবই ভাবতেছিল যে পরের এপিসোডে এখন আমি কি লিখবো। ঠিক তখনই উশু সেখানে আসে আর জিজ্ঞাসা করে এপিসোড 4 এখনো আপলোড হয়নি কেন, আগে তো রেগুলার রিলিজ হতো কিন্তু এখন হঠাৎ করে আপলোড বন্ধ হয়ে গেল কেন। ইউজু সরি বলতে থাকে কিন্তু উশু বলে তোমার সরি আমার লাগবে না, আমার দরকার একটা শক্তিশালী স্টোরি, তুমি আমার চরিত্রের ভিতরে ঢুকে দেখো, ওইখানে নিশ্চয়ই ভালো কিছু দিক দেখতে পাবে যেগুলো তুমি আগের এপিসোডগুলোতে বাদ দিয়ে ফেলছো। তাই এখন তোমার উচিত আমার সেই ভালো দিকগুলো বের করে আমার চরিত্রকে আরো স্ট্রং করে তোমার নভেলে সব ঢেলে দেওয়া উচিত। ইউজু বলে ঠিক আছে স্যার, আমি চেষ্টা করে দেখবো। উশু এটা শুনে চলে যায় আর ইউজু রেগে গিয়ে বলে এই লোকটা আমার জীবনটাই তেনা তেনা করে দিচ্ছে। এরপর আমরা দেখি গোয়া ইউজুর সাথে স্কুলের টিভি প্রোগ্রাম নিয়ে কথা বলছে আর বলে আমি চাই না পুরো দুনিয়া আমার মিস্টার ডংজো স্যারকে দেখুক। ঠিক তখনই ইউজু সামনে থেকে উশুকে আসতে দেখে, তাই দ্রুত সেখান থেকে সে পালিয়ে যায়। আর ক্লাসের বাইরে দাঁড়িয়েও তার মনে হচ্ছিল উশু আছে, তাই সে ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে উশুর মতো কাউকে আসতে মনে হয়। আসলে ভয় পেয়ে সে অন্য এক টিচারকে উশু ভেবে ভুল করছিল ইউজু, কিন্তু এবার সে আসল উশুকে দেখে ভয় পেয়ে ক্লাসে ঢুকে যায় আর উশু তাকে শুধু ডাকতেই থাকে। এরপর ইউজু ম্যাথ বই বের করে পড়ার চেষ্টা করে, কিন্তু মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সে একদমই আগ্রহী না। গোয়া জিজ্ঞাসা করে তুমি ম্যাথকে এত ঘৃণা করো কেন, যখনই দেখো মুখটা এমন করে ফেলো। ইউজু অস্বীকার করতে থাকে। ঠিক তখনই উশু আসে আর ক্লাস নেওয়া শুরু করে। তো ক্লাস শেষ হওয়ার পরেই সে ইউজুকে তার নভেলের চরিত্র নিয়ে লেকচার দিতে থাকে, কি কি যোগ করতে হবে, কিভাবে চরিত্রকে আরো ইন্টারেস্টিং আর ভালো বানাতে হবে। আর এদিকে তার বন্ধুরা সব দেখতেছিল আর বলতেছিল বেচারি ইউজু ম্যাথে 4 নাম্বার পাওয়ার জন্যই আজ এই অবস্থা। উশু স্যার যেন ওর পেছনে লেগেই আছে, যদিও ক্লাসে আরো অনেক মেয়ে আছে যারা ম্যাথে ভালো না, কিন্তু শুধু ইউজুই ফেসে গেছে। আর এদিকে উশু বলতে থাকে যেভাবেই হোক আমার চরিত্রকে সব থেকে ভালো দেখাতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। এরপর আমরা দেখি ইউজু এপিসোড 4 লেখা শুরু করে এবং সে লেখে ডংজু যখন গিজিয়নের বাড়ি আসে সে অবাক হয়ে চারপাশে দেখে এত বড় বাড়ি, আর গিজিয়ন তার জন্য অপেক্ষা করছিল। আর ডংজু জিজ্ঞাসা করে তুমি কি এখানে একাই থাকো, কিন্তু গিজিয়ন উল্টা প্রশ্ন করে তুমি এত দেরি করলে কেন, নিশ্চয়ই তুমি উশুর সাথে ছিলে তাই না। ডংজু বলে না, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম। গিজিয়ন তার কাছে এসে তার মুখে এমন ভাবে হাত দেয় এবং বলে চুপ করো, এখন তোমাকে 1 কোটি ইউয়ান শোধ করতে হবে না। ডংজু শান্তভাবে বোঝাতে থাকে তুমি আমার এমন কেউ নও যে আমার সাথে তুমি এমন করতেছো। গিজিয়ন বলে আমি না আগের মতো আর নই যে শুধু তোমার জন্য কষ্ট পেতাম, এখন আমি শুধু তোমার গিজিয়ন হয়ে গেছি। তাই এখন তুমি যেখানে যাবে আমি সেখানেই থাকবো, তোমার সাথে লেগে থাকবো আর কাউকে তোমার কাছে আসতে দেব না, কারণ তুমি শুধু এখন আমার। আর এটা শুনে ডংজু অবাক হয়ে যায়। আর এই পুরো স্টোরিটা বর্তমানে উশু পড়ছিল, মানে ইউজু যা লিখেছে আর কি। উশু ইউজুকে ডাকে আর জিজ্ঞাসা করে এই লাক্সারি বাড়িটা আমার চরিত্র না হয়ে গিজিয়নের কেন, আমি তো তোমাকে বলেছিলাম যে কি করতে হবে। ইউজু বলে হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি, আপনি মেইন ক্যারেক্টার। তো উশু বলে তাহলে গিজিয়নকে আমার চেয়ে বেশি ধনী কেন দেখানো হয়েছে, শোনো গিজিয়নের সবকিছু আমার চরিত্রকে রিপ্লেস করে দাও আর ভালো দিকগুলো সামনে আনো, আর এটা তুমি 1 ঘন্টার মধ্যে ঠিক করো। এরপর ইউজু আবার লিখতে বসে, এবার সে লেখে উশু এসে গিজিয়নকে সরিয়ে দেয় আর ডংজুর কলার ধরে বলে আমি থাকতে অন্য কাউকে ঘরে ঢোকাতে সাহস হলো কিভাবে, আর এই যে বাড়িটা দেখতেছো না এই বাড়িটা আমার আর তুমিও আমার, আমি এত সহজে তোমাকে ছাড়বো না। ডংজু সব চুপচাপ শোনে। তারপর ইউজু বলে স্যার কিছু ভুল হয়েছে। উশু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে কি হয়েছে। ডংজু বলে এই ডায়লগগুলো তো গিজিয়নের হওয়ার কথা ছিল, উশু কেন বলছে। আর ইউজু পরিস্থিতি সামলানোর চেষ্টা করে আর বলে তোমাদের শুরুতে একটু অদ্ভুত লাগতে পারে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডংজু বলে না এতে হ্যাপি এন্ডিং হবে না। আর গিজিয়ন বলে আমাকে হিরো বানানো হয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে উশুই হিরো। ইউজু চিন্তায় পড়ে যায় আর রেগে গিয়ে উশুর মিউজিক বন্ধ করে বলে তোমাকে হিরো বানাতে গিয়ে আমি বিপদে পড়েছি আর তুমি আরামে গান শুনছো। কিন্তু উশু কিছুই শোনে না আর আরামে আবার গান শুনতে থাকে। ইউজু হেসে বিষয়টা এড়িয়ে
এড়িয়ে যায় আর বলে স্টোরি একটু বদলালে ইন্টারেস্ট বাড়ে। এটা শুনে ডংজু রাজি হয়ে যায়, কিন্তু গিজনের মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু উশু তাকে পাত্তা না দিয়ে আবার প্র্যাকটিসে ব্যস্ত হয়ে যায়। আর এইসব দেখে ইউজু আরো রেগে যায়, কিন্তু শেষে বলে তোমরা অ্যাক্টিং ভালোই করেছো, তাই এখন আমি যেটা লিখেছি তেমনটাই করো ধৈর্য ধরে। সিন বর্তমানে শিফট হয়। ইউজু উশুকে বলে স্যার এখন দেখেন তো স্টোরিটা কেমন হয়েছে। উশু দেখে এবং বলে এখন সব ঠিক আছে, তাই তুমি পোস্ট করো। কিন্তু ইউজু যেটা করে, সে যেটা দেখাইছে সেটা পোস্ট না করে আগের স্টোরি পোস্ট করে এবং বলতে থাকে আমি তো উশু স্যারকে এখন দেখালাম, সে হয়তো পরবর্তীতে ওয়েবসাইটে গিয়ে আমার নভেল আর দেখবে না, এবং সে এটা ভেবে পোস্ট করে দেয়। আর এইভাবেই এই এপিসোডটা শেষ হয়। তো গাইস, পরবর্তীতে উশু যখন ওয়েবসাইটে গিয়ে দেখবে এবং সে দেখবে তাকে হিরো না বানিয়ে গিজনকে হিরো বানানো হয়েছে এবং সেটাই পোস্ট করা হয়েছে, তখন কি হবে? তো জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড দেখতে হবে। তো এপিসোড 7 এর শুরুতে দেখি ইউজু আগের স্টোরি কপি করে আর উশুকে হিরো থেকে সরিয়ে দেয় এবং নিজের মতো করে আগের সেই স্টোরি সাজিয়ে পোস্ট করে দেয়। কারণ ইউজু ভাবে উশু কখনো লগ ইন করে চেক করবে না, কিন্তু উশু ইতিমধ্যে লগ ইন করে দেখে ফেলেছে আর রেগে একদম ফেটে যায়। তো পরের দিন ব্রেকফাস্ট করার সময় দাজু বলে টিভি শো এর লোকেরা সবচেয়ে বেশি এক্সাইটেড উশুকে পড়াতে দেখানোর জন্য। সে উশুকে অনুরোধ করে, কিন্তু উশু তাকে ইগনোর করে চলে যায়। তো সিন শিফট হয় স্কুলে। শুটিং এর প্রস্তুতি শুরু হয়। ক্যামেরা দেখে সব মেয়েরা খুব উত্তেজিত, কেউ কেউ ওয়াশরুমে মেকআপ করছে। প্রিন্সিপাল ম্যাম সবাইকে বলে আজ খুব গুরুত্বপূর্ণ দিন, তাই সবাই ঠিকভাবে আচরণ করবে। আর এখানে প্রিন্সিপাল আরো বলে আজকে আমরা সবাই অনেক এক্সাইটেড, আর আজকের নায়ক কে বলতো? আর সবাই বলতে থাকে উশু উশু, কিন্তু এসব শুনেও আর এসব দেখেও উশু এখনো না করে দেয়। পরে জানা যায় এত রিকোয়েস্টের পরেও উশু কোনোভাবে রাজি হয় না শুট করার জন্য। তাই উশু যখন পড়াবে আর এইটা শুট করার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, তবে কি প্ল্যান সেটা এখন বলা হয় না, হয়তো একটু পরে বলা হবে। আর এদিকে ইডেন প্রিন্সিপালের সামনে নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করছে, আর প্রিন্সিপাল তাকে অজ্ঞান করার জন্য কফিতে কিছু মিশিয়ে দেয়। আর ইডেন কফি খায় আর কফি খেয়ে সে অজ্ঞান হয়ে যায়, আর প্রিন্সিপাল তাকে সরিয়ে দেয় কারণ সে থাকলে শুটিং নষ্ট হতে পারে। তো কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, তো এই জন্যই হয়তো ইডেনকে সরিয়ে দেওয়া হয়েছে, তা না হলে শুটিং এর দিন ও অনেক ঝামেলা করবে। তো যাই হোক, অন্যদিকে দাজু ইউজুকে বলে তোমার একটা হেল্প লাগবে, তোমাকে শুধু উশুকে লুকিয়ে রেকর্ড করতে হবে। ইউজু রাজি হয় না, কিন্তু দাজু বলে এটা তোমার শাস্তি, কারণ তুমি আমার ক্লাসে অন্য টিচারের হোমওয়ার্ক করেছিলে। মানে ভাই, এই মেয়েটার জীবনে কোনো শান্তি নাই, একবার উশু তাকে শাস্তি দেয়, একবার দাজু, একবার একবার ও। তো ইউজু তুমি কি রাগ করলা? তো দাজু ইউজুর কাছে একটা স্ক্রিপ্ট দেয় আর বলে তুমি তাকে আরো কিছু প্রশ্ন করবে যাতে এই জিনিসটা রিয়েল লাগে। তো তুমি তো আমার জন্য এতটুকু করতেই পারো, কারণ তুমি আমার প্রতিবেশীও, আর তুমি যদি এটা না করো প্রিন্সিপাল আমাদের চাকরি খেয়ে ফেলবে, আর এটা প্রিন্সিপালের হুকুম। আর আমরা দেখি দাজু ইউজুকে ব্ল্যাকমেল করে তার নভেল নিয়ে, আর ইউজু অবাক হয়ে যায় যে দাজু কিভাবে জানলো নভেলের ব্যাপারে, আর আমরাও অবাক হয়ে যাই যে আসলেই তো সে কিভাবে জানলো। তো একটু পরে দেখি প্রিন্সিপাল অনেক এক্সাইটেড হয়ে ক্লাসরুমে আসে এবং সব মেয়েদেরকে বলে আজকে কিন্তু তোমরা সবাই ইংলিশে কথা বলবে আর সবাই সুন্দর করে কথা বলবা, তাই বেশি বেশি প্র্যাকটিস করো। তো হঠাৎ প্রিন্সিপাল দেখে জিয়া ঘুমিয়ে আসে এবং তাকে ডাকে, কিন্তু সে ঘুম থেকে ওঠে না, তাই জেনি তাকে ডাকে এবং উঠায় এবং প্রিন্সিপাল তাকে বলে তোমার ইউনিফর্ম কোথায়? কিন্তু জিয়া বলে ইউনিফর্ম আজকে তো ধুয়ে দিছি। আর এটা শুনে প্রিন্সিপাল আরো রেগে যায় আর বলে ইউনিফর্ম ধোয়ার আর সময় পাও নাই, আজকেই তোমাকে ধোয়া লাগলো? এরপর প্রিন্সিপাল বলে জেনি তুমি এবং তোমার ডেস্ক নিয়ে আমার সাথে আসো। তো সেই সময় দেখি উশু স্যার এখানে উপস্থিত হয় এবং বলে জেনি তুমি কোথায় যাচ্ছ ডেস্ক নিয়ে? তখন প্রিন্সিপাল বলে উশু স্যার আপনি একটু সাইডে আসেন, 2 মিনিট কথা বলি, এবং বলে স্যার আজকে তো আমাদের স্কুলে একটা আনন্দের দিন, আর আজ সে ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছে, তাই আমরা চাচ্ছি তাকে অন্য রুমে রাখতে। কিন্তু উশু সরাসরি না করে দেয় এবং বলে তুমি যাও জেনি, ক্লাসে যাও। প্রিন্সিপাল তাকে জোর করে নিয়ে যাচ্ছিল, আর এদিকে উশু তাকে বাধা দেয়, যে কারণে প্রিন্সিপাল তার ডেস্ক কোনোভাবে সরাতে পারে না এবং প্রিন্সিপাল রেগে যায়। আর এই সব ঘটনা কিন্তু স্টুডেন্টরা সব লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। তো হঠাৎ প্রিন্সিপালকে কেউ ডাকে, তাই সে চলে যায়। তো সিন শিফট হয়, আমাদের দেখানো হয় অবশেষে স্কুলে শুটিং শুরু হয়ে গিয়েছে, যেখানে স্টুডেন্টদের ইন্টারভিউ নিচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল তারা কেন এই হাই স্কুলটাই বেছে নিয়েছে। তখন জেনি গর্বের সাথে বলে সেই এই স্কুলের খুব প্রভাবশালী এবং অনেক গুরুত্বপূর্ণ মানুষের সাথে তার ভালো পরিচয়, তাই সবাই তাকে একজন প্রতিনিধি হিসাবে দেখে। তাছাড়া আরো বলে আমাদের স্কুল হচ্ছে সিঙ্গাপুরের সবথেকে ফেমাস স্কুল, এবং তাছাড়া ইন্টারন্যাশনালি আমাদের স্কুলের অনেক সুনাম রয়েছে। আর অন্য স্টুডেন্টরাও বলে স্কুল অনেক বড় আর সুন্দর সুন্দর স্পট আর ফিল্ডের প্রশংসা করতে শুরু করে। ধীরে ধীরে কথা চলে যায় হট হ্যান্ডসাম টিচারদের দিকে, যেখানে সব স্টুডেন্টরা উত্তেজিত হয়ে তর্ক করতে থাকে আসলে সবচেয়ে বেশি হট হ্যান্ডসাম টিচার কে। কেউ একজন এক টিচারের নাম বলছিল, আবার কেউ অন্যজনের, আর সবাই হাসতে হাসতে একে অপরকে
খোঁচাও দিচ্ছিল আর এই সব ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছিল। আর অন্যদিকে দাজু ইউজুকে জোর করে ক্যামেরা দিয়ে দেয় যাতে সে ভিডিও করে। সেই সময় উশু চলে আসে আর ইউজু তাকে দেখে ক্লাসরুমে চলে যায়। আর এদিকে আমাদের উশু স্যারকে দেখানো হয় যে স্বাভাবিকভাবে ম্যাথ পড়াচ্ছিল আর বোর্ডের ইকুয়েশন লিখতে লিখতে সে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলছিল এই প্রশ্নে দেওয়ার কনফিউশনের হিসাব অনুযায়ী 2 রকম আলাদা আলাদা সলিউশন বের হতে পারে। আর এদিকে তখন ওই ইউজু টেনশনে পড়ে যায় কারণ তার এখনো দাজুর কথা মনে ছিল যে বলেছিল যে কোনো অবস্থায় তাকে উশুকে সিক্রেটলি ভিডিও রেকর্ডিং করতেই হবে। আর সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল যদি উশু তাকে রেকর্ডিং করতে ধরে ফেলে তাহলে সে ভীষণ রেগে যাবে। কিন্তু অন্যদিকে তার নিজের ওয়েব নভেলের সিক্রেটও মনে পড়ছিল। দাজু বলেছিল যদি সে এই কাজ না করে তাহলে সবাই তার এই নভেলের ব্যাপারে জেনে যেতে পারে। তাই সে বাধ্য হয়ে অবশেষে ইউজু রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এদিকে উশু খুব সিরিয়াস ভাবে ম্যাথ পড়িয়ে যাচ্ছিল, সে বিভিন্ন ফর্মুলা বুঝিয়ে বলছিল আর বাকি স্টুডেন্টরাও পড়ার অভিনয় করছিল। তখন ইউজু নার্ভাস হয়ে হাত তোলে আর উশু স্যারকে বলে, স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উশু শান্তভাবে জিজ্ঞাসা করে কি প্রশ্ন। ইউজু কিছুক্ষণ দ্বিধা করার পর ইউজু তাকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করে বসে। ইউজু বলে, আমি শুনেছি কোনো বিখ্যাত বিদেশি ইউনিভার্সিটি আপনাকে প্রফেসর হওয়ার অফার দিয়েছিল, তাহলে আপনার মতো ট্যালেন্টেড মানুষ আমাদের স্কুলে টিচার হওয়াটাই কেন বেছে নিলেন? এটা শুনে পুরো ক্লাস চুপ হয়ে যায়। উশু একটু অস্বস্তিতে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে হঠাৎ এসব জানার দরকার পড়লো কেন? তখন ইউজু বলে সে অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে অনেক কৌতূহলী ছিল, তাই আজকে কোনো কিছু না ভেবে প্রশ্নটা করেই ফেললাম। আর তারপর আরো বলে আপনার মতো ম্যাথ জিনিয়াসের আমাদের মতো সাধারণ একটা স্কুলে পড়ানোটা সত্যি একটু অদ্ভুতই লাগে, তাই নিশ্চয়ই এর পিছনে কোনো বিশেষ কারণ আছে। তো বাকি স্টুডেন্টরা উত্তেজিত হয়ে উশু স্যারকে অনুরোধ করতে থাকে সেজন্য এই গল্পটা বলে। প্রথমে উশু সবাইকে চুপ করতে বলে কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। তাই সে বলে হয়তো তার গল্প শুনে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস ভাবে ভাবতে পারে। এরপর উশু বলতে থাকে ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কথা শুরু করে এবং ব্যাখ্যা করে কিভাবে শুধুমাত্র 6 জন সিলেক্টেড স্টুডেন্টকে নিয়ে স্পেশাল ট্রেনিং ক্যাম্পে পাঠানো হয়েছিল আর প্রথম দিনই তাকে খুব কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। কিন্তু হঠাৎ সবকিছু বদলে যায় কারণ উশুর চোখে পড়ে ইউজুর দিকে, সে তাকে লুকিয়ে রেকর্ড করতেছিল। আর এটা দেখেই উশুর মুখ পুরো বদলে যায়। যে মানুষটা এতক্ষণ শান্ত ছিল সে মুহূর্তেই রেগে ফেটে পড়ে। তারপর সে সঙ্গে সঙ্গে বলে এখনই ক্যামেরাটা আমাকে দাও। আর ইউজু ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে বুঝিয়ে বলতে থাকে এটা সে নিজের ইচ্ছাতে করেনি, বরং দাজু তাকে বাধ্য করেছিল কারণ সবার চাকরি হারানোর ভয় ছিল। সে বারবার সরি বলতে থাকে, এমনকি উশুর পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু উশু তখন কিছুই শোনার অবস্থায় ছিল না। এরপর দেখানো হয় উশু রেগে সরাসরি দাজুর কাছে পৌঁছে যায় আর জিজ্ঞাসা করে সত্যি কি তুমি একটা স্টুডেন্টকে দিয়ে আমাকে লুকিয়ে রেকর্ডিং করিয়েছো? দাজু প্রথমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সে বলে আগে শান্ত হও, বসে কথা বলি। এমনকি শুরুতে সে এমন ভাবও করছিল যেন সে কিছুই বুঝতে পারছে না, কিন্তু উশুর রাগ এতে আরো বেড়ে যায়। তারপর উশু বলে এই পৃথিবীতে যদি এমন কোনো কাজ না করার কথাও কেউ ভাবে তাহলে সেটা তুমি, কারণ সবার চেয়ে ভালো তুমি আমার অবস্থা বোঝো, আর তুমি কিনা এই কাজটা করলে। তো এইটা শুনে পুরো পরিবেশ ভীষণ টেনশনে ভরে যায়। আর হঠাৎ উশু মেমোরি কার্ড কাঁচি দিয়ে ভেঙে ফেলে। ঠিক তখনই প্রিন্সিপাল মাঝখানে আসে। সে উশুকে শান্ত করার চেষ্টা করে। প্রিন্সিপাল বলে উশু স্যার ওইসব তো অনেক পুরনো কথা, এখন তোমার মুড অন করা উচিত। কিন্তু এইটা শুনে উশু আরো রেগে যায়। তখন প্রিন্সিপাল উশুকে নিজের অফিসে ডেকে নেয়। উশু চলে যাওয়ার পর ইউজু ডংজুকে জিজ্ঞাসা করে উশুর অতীতে আসলে কি হয়েছিল। আর তখনই সত্যিটা সামনে আসে। আর যখন উশুর বয়স প্রায় 10 বছর ছিল তখন সে টিভিতে চাইল্ড ম্যাথ জিনিয়াস হিসেবে খুব বিখ্যাত হয়ে গিয়েছিল। আর তার এই জনপ্রিয়তার কারণেই এক ভয়ঙ্কর স্টকার তার পেছনে লেগে যায়। তো লোকটা সব জায়গায় উশুকে অনুসরণ করত আর স্কুল পর্যন্ত পৌঁছে যেত, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতো আর সব সময় তার ছবি আর ভিডিও করত। কিন্তু পরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেই স্টকার উশুকে কিডন্যাপ পর্যন্ত করেছিল। আর এইসব শুনে ইউজু পুরো শকড হয়ে যায়। এখন সে বুঝতে পারছে কেন উশু ক্যামেরা আর সিক্রেট রেকর্ডিং এ এত ভয় পায় আর এত ঘৃণা করে, কারণ সেই ট্রামা এখনো তার ভেতরে বেঁচে আছে। আর অন্যদিকে প্রিন্সিপাল উশুর সাথে খুব কঠোরভাবে কথা বলছিল। সে বলে এটাই বাস্তব পৃথিবী, এখানে শুধু ইন্টেলিজেন্স দিয়ে কিছু হয় না, মানিয়ে নিতে জানাটাও খুব জরুরি। তারপর ঠান্ডা গলায় বলে ক্যামেরা রেকর্ড হয়ে গেলে কেউ মরে যায় না, তাহলে এত ছোট ব্যাপারটা এত বড় কেন বানাচ্ছ? উশু সব চুপচাপ শুনছিল। এরপর প্রিন্সিপাল তাকে আরো একটা শকিং জিনিস দেখায়। সে ডংজুর সাসপেন্ড নোটিশ দেখিয়ে বলে বাকি মানুষের চাকরি হারানো দেখে আবার সামলাতে পারবে, কারণ ডংজুর আঘাত পায়ের কারণে নতুন চাকরি পাওয়াটাও কিন্তু খুব কঠিন হবে। এরপরের দৃশ্যে আবার উশুকে দেখানো হয় সে ক্লাস নিচ্ছে, যেখানে
যেখানে ক্যামেরায় তাকে এখনো রেকর্ডিং করছিল। সেই স্টুডেন্টদেরকে 2 আর 2 যোগ করলে কত হয় সেটা বোঝাচ্ছিল, কিন্তু কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিসফিস করে তাদের মধ্যে কেউ কেউ বলছিল উশু স্যার এত নাটক আর ড্রামা করলো কেন, চুপচাপ শুটিং এর জন্য মেনে নেওয়াটাই উচিত ছিল। মানে কেউ তার কষ্ট আর ড্রামার কথা ভাবছিল না, শুধু ইউজু ছাড়া। আর এখানে একটা কথা, সেটা হইতেছে উশু কিন্তু কোনোভাবে চাচ্ছিল না শুটিং করতে, কিন্তু তার বন্ধুর ওই যে নোটিশ বা সাসপেন্ড লেটার দেখে কিন্তু সে রাজি হয়েছে। তো মানে এখানে বলতেই হয় উশুর মতো একটা বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আর আমারও অনেক জানার একটা ইচ্ছা, সেটা হইতেছে তোমার লাইফে এমন কোনো বন্ধু কি আছে যে তোমার জন্য স্যাক্রিফাইস করবে বা তোমার বিপদে সে স্যাক্রিফাইস করছে? যদি এমন কেউ থেকে থাকে বা এমন কোনো বন্ধু তোমার লাইফে থেকে থাকে তাহলে অবশ্যই তার নাম কমেন্টে জানাবা। তো তোমার লাইফে যদি এমন কোনো স্টোরি থাকে যে তোমার ফ্রেন্ড তোমার জন্য স্যাক্রিফাইস করছে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমার কমেন্ট আমরা সবাই পড়বো। অ্যান্ড চলো এখন আবারও মুভিতে ব্যাক করা যাক। তো অবশেষে শুটিং শেষ হয় আর সবাই ক্লাসে ক্লান্ত হয়ে পড়ে। তখন রিটেন স্যারকে দেখানো হয় যিনি পুরো শুটিং চলাকালীন সময় ঘুমিয়েছিল। তিনি উঠে বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে, কিন্তু যখন তিনি জানতে পারে শুটিং শেষ হয়ে গিয়েছে তখন তিনি জোরে জোরে চিৎকার করতে শুরু করেন। আর চিৎকার করবে নাইবা কেন, কারণ টিভিতে আসার তার স্বপ্ন অপূর্ণতা থেকেই যায়। আর এই দুঃখে সে হিরো আলমের মতো মিষ্টি কণ্ঠে বাঁশি বাজাতে থাকে, আর এতটাই সুন্দর বাঁশি বাজায় যে প্রিন্সিপাল রেকে চিল্লাই বলে রুক যা। তো যাই হোক, পরের দৃশ্যে দেখানো হয় উশুকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখা যায়। অন্যদিকে ইউজু পেটে ব্যথা থাকা সত্ত্বেও তার পেছনে পেছনে যাচ্ছিল। এক জায়গায় উশু বসে পড়ে, তখন ইউজু তার কাছে আসে। সে এই কাজের জন্য গিল্টি ফিল করছে। সে মন থেকে উশুর কাছে ক্ষমা চায় আর বলে আপনার অতীত সম্পর্কে জানলে আমি কখনোই লুকিয়ে রেকর্ডিং করতাম না। কিন্তু পরক্ষণেই নিজেকে ঠিক করে বলে না, যাই হোক না কেন সিক্রেট রেকর্ডিং শুরু থেকেই ভুল ছিল, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি। উশু চুপচাপ সব শুনছিল, তারপর অবশেষে সে বলে কেন জানি না, এটা আমার অনেক কষ্ট দিচ্ছে। উশু আরো বলে আজ ক্লাসে যখন তুমি আমাকে ম্যাথ নিয়ে এত আন্তরিকভাবে প্রশ্ন করেছিলে তখন সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল, যে প্রথমবার মনে হয়েছিল হয়তো কোনো স্টুডেন্ট সত্যি মন দিয়ে আমার কথা শুনছে। তারপর সে ধীরে ধীরে বলে প্রতারণা শুধু সেই মানুষরাই করতে পারে যার উপর আগে থেকেই বিশ্বাস করা হয়। আর উশুর এইসব কথা শুনে ইউজু আরো পুরো ভেঙে পড়ে। সে বারবার সরি বলতে থাকে, কিন্তু উশু আর কিছুই শুনতে চায় না। তাই উশু তাকে সেখান থেকে চলে যেতে বলে। ইউজু মাথা নিচু করে শেষবারের মতো ক্ষমা চায় এবং চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার তীব্র পেটে ব্যথা শুরু হয় আর পরক্ষণেই মুহূর্তেই সে মাটিতে পড়ে যায়। কিন্তু উশু ভাবছিল ইউজু হয়তো নাটক করছে, তাই উশু বলে নাটক বন্ধ করে উঠে যাও, কিন্তু ইউজু তো ওঠে না। তখন উশু দৌড়ে তার কাছে চলে আসে এবং বুঝতে পারে আসলেই তার পেটে ব্যথা করছে, সে খুবই অসুস্থ এবং তাকে বারবার ডাকতে থাকে যে কি হয়েছে, কিন্তু ইউজু তো কোনো কথাই বলতে পারে না। এতে উশু আরো চিন্তায় পড়ে যায় আর এইভাবেই এই এপিসোড শেষ হয়। তো ভাই স্টোরি কই থেকে কই মোড় নিচ্ছে কিছুই বুঝতেছি না। আর ভাই আমি কি বলবো, এর পরের এপিসোডের স্ক্রিপ্ট ভাই আমি শিওর মেয়েরা সবাই আমাকে গালি দিবে ওই ভিডিওটা দেখার পর। তো সমস্যা নাই, তোমরা গালি দিও, ওইটাই আমার জন্য ভালোবাসা। তো এপিসোড 8 এর শুরুতে দেখি উশু বারবার ইউজুকে ডাকতে থাকে, কিন্তু ইউজু কথা বলে না। তো কিছুক্ষণ পর উশু ইউজুকে কাঁধে করে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়। এরপরের দৃশ্যে সরাসরি হাসপাতালের ইমার্জেন্সি রুমে চলে যায়, যেখানে ইউজু দুর্বল অবস্থায় হাসপাতালের বেডে শুয়েছিল, যেখানে ডাক্তার আর মেডিকেল স্টাফ দ্রুত তাকে পরীক্ষা করছিল। তো একজন ডাক্তার জিজ্ঞাসা করে এখন কি খুব বেশি ব্যথা হচ্ছে? অন্যদিকে উশু তার পাশে দাঁড়িয়ে ভীষণ চিন্তিত ছিল। তারপর ডাক্তার উশুকে জিজ্ঞাসা করে আপনি কি এই পেশেন্টের গার্ডিয়ান? তখন উশু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। তারপর ডাক্তার আরো প্রশ্ন করতে থাকে তার ঘাম হওয়া কবে থেকে শুরু হয়েছে, আগেও কি এমন পেটে ব্যথা হতো? কিন্তু উশু বলে সে এইসব সম্পর্কে কিছুই জানে না। এরপর মেডিকেল স্টাফ তাকে বাইরে অপেক্ষা করতে বলে, কারণ তাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। আর এদিকে পরিস্থিতি তখন আরো খুবই সিরিয়াস হয়ে যায়। তো বাইরে দাঁড়িয়ে উশু ইমার্জেন্সি রুমে রেজিস্ট্রেটেড এন্ট্রি সাইনটার দিকে তাকিয়েছিল আর ভিতরে ভিতরে সে খুবই টেনশনে ছিল। ঠিক তখনই কারোর কণ্ঠ শোনা যায় এবং বলে যারা ইমার্জেন্সি রুমে আসে তারা সাধারণত দুইটা অবস্থায় থাকে, হয় তাদের অবস্থা খুবই সিরিয়াস, নয়তো মানুষটা খুবই খারাপ কন্ডিশনে থাকে। আর এইটা শুনে উশু আরো নার্ভাস হয়ে যায়। তারপর উশু ডাক্তারদের অপারেশন রুম থেকে কিছু বের করতে দেখে আর কিছুক্ষণ পর পুরো প্রসিডিউর
পিরিয়ড শেষ হয়। এরপর উশু ইউজুর কাছে যায়, কিন্তু অন্যদিকে ইউজু নিজের মনে নানান কিছু ভাবতে শুরু করে। তার মনে পড়তে থাকে কিছুদিন ধরে সে খুবই দুর্বল অনুভব করছিল, তার ক্ষুধাও কমে গিয়েছিল, এমনকি ডাইজেশনের সমস্যা হচ্ছিল। তাই সে ধরে নেয় তার নিশ্চিত সিরিয়াস রোগ হয়েছে। আর তার টিভিতে দেখা এক রোগীর কথা মনে পড়ে, আর তারপর হতাশ হয়ে বলে অনেক সময় একদম সুস্থ দেখানো মানুষও হঠাৎ খুব সিরিয়াস অসুস্থ হয়ে যায়। তাই এখন তার মনে হচ্ছিল হয়তো তার হাতে আর খুব বেশি সময় নেই। ভয়ে আবেগপ্রবণ হয়ে সে নিজের অপূর্ণ ইচ্ছাগুলোর কথা বলতে শুরু করে। ইউজু বলে, আমি এখনো মাত্র 17 বছর বয়সী। অ্যাডাল্ট হওয়ার পর নিজের নামে একটা রেজিস্ট্রেটেড নভেল কিনতে চেয়েছিলাম, অনলাইনে নিজের পছন্দের স্টোরি পড়ার জন্য ইচ্ছামতো টাকা খরচ করতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় আর সেগুলো পূরণ হবে না। কারণ ডাক্তারের এত সিরিয়াস টোন শুনে ইউজু পুরো ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে ধরে নেয় এখন সে মারা যাবে। এরপর আতঙ্কিত হয়ে বলতে থাকে, আমি মরতে চাই না। আর এমনকি সে উশুকে তার মাকে ডাকার জন্য বলে, কিন্তু ঠিক তখনই আসল সত্যটা সামনে আসে। ডাক্তার একদম শান্তভাবে বলেন, আসলে ইউজুর তেমন কিছু হয়নি, শুধু খুব বেশি কনস্টিপেশনের সমস্যা হয়েছিল। আর এটা শুনে সবাই কয়েক সেকেন্ডের জন্য পুরো চুপ হয়ে যায়। আর এটা শোনার পর ইউজু তো একদম লজ্জায় বেডে মিশে যায়। তো তোমরা যারা এখনো বুঝতে পারো নাই তাদের উদ্দেশ্যে আমি বলি, মানে ইউজু অনেকদিন ধরে হাগু করে নাই, অথবা হজমজনিত সমস্যা হওয়ার কারণে তার এমন সমস্যা হয়ে গিয়েছিল। হা 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 হা। তারপর ডাক্তার আরো বলেন তার ইন্টেস্টাইন পুরো ভর্তি হয়ে গিয়েছিল, সেই জন্য এত ব্যথা হচ্ছিল, আর সে এই কারণেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তোমাদের কি মনে আছে একটু আগে উশু দেখেছিল ইমার্জেন্সি রুম থেকে ডাক্তার হাতে করে কিছু নিয়ে যেতেছিল, তো ওইটা ছিল হচ্ছে ইউজুর হাগু। তো ইউজুর অবস্থা লজ্জায় আরো খারাপ হয়ে যায়। মানে ভাই আমি বুঝলাম না এত লজ্জা পাওয়ার কি আছে, শুধু আমার না জাতির প্রশ্ন, কেন মেয়েরা কি হাগে না? তো যাই হোক, ডাক্তার আরো বলে এক্সরেতে যে সাদা অংশ দেখা যাচ্ছিল এটা কোনো ভয়ঙ্কর রোগ নয়, এটা শুধু স্থূল বিল্ড আপ ছিল, মানে হাগু পেটের ভিতরে জমা ছিল, এটাই আর কি। এরপর ডাক্তার ট্রিটমেন্টের পরের নতুন ক্লিন এক্সরে দেখিয়ে হাসি মুখে বলেন এখন সব একদম ঠিক আছে। আর উশুও অদ্ভুত রিয়াকশন দেওয়া থেকে নিজেকে খুব কষ্টে আটকিয়ে রাখছে, কিন্তু ইউজু আর এই অপমান সহ্য করতে পারছে না। তাই উশুকে অনুরোধ করে, প্লিজ আপনি এখনই এখান থেকে চলে যান, আমাকে একা বাড়ি যেতে দিন। মানে ভাই আমার মনে একটা প্রশ্নই ঘুরতেছে, মেয়ে তুই হাগিস নাই আবার লজ্জা পাইতেছস, যদি ঠিকঠাক ভাবে হাঁক দিস তাহলে এরকম কোনো কিছুই হইতো না, আর উশুকেও বাসায় যেতে বলা লাগতো না। না 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 না, এটা হইলো না, আমি মানতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নাই, এখন তো আমাকে মেনে নিতেই হবে। তো এরপর উশুকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়, আর ইউজু লজ্জায় নিজেকে লুকিয়ে রাখছিল। তো কিছুক্ষণ পর ইউজুর বাবা মা হাসপাতালে পৌঁছে যায় আর বলে, ইউজু মা তোমার কি হয়েছে? আর এদিকে ইউজু বলে কিছুই হয় নাই, কিছু হয় নাই। আর অন্যদিকে ডংজো আর গিজিয়ানকে বাড়িতে বসে কথা বলতে দেখা যায়। তারা উশুর শুটিং এর ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছিল। তারা ভাবছিল উশু হঠাৎ নিজের সিদ্ধান্ত কিভাবে বদলে ফেললো, এত ঘৃণা থাকা সত্ত্বেও সে শুটিং এর জন্য কিভাবে রাজি হলো। আর তারপর সবাই কৌতূহল হয়ে বলে প্রিন্সিপালের কাছে এমন কি জাদু আছে যার কারণে উশু বাধ্য হয়ে গিয়েছিল। এরপর রাতের বেলায় উশুকে বাড়ি ফিরতে দেখা যায়। সে ঘরে ঢুকতেই সবাই তার জন্য ডিনার প্রস্তুত করতে শুরু করে। কেউ ভাত আনছিল, আবার কেউ স্যুপ তৈরি করছিল। তারপর দাজু মন থেকে উশুর কাছে ক্ষমা চায়, কিন্তু উশু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে কিসের জন্য সরি বলতেছস। দাজু প্রথমে একটু অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু পরে সে সব সত্যি বলে। সে অস্বীকার করে উশুর ক্যামেরার ভীতি আর ট্রমার কথা জেনেও সে লুকিয়ে রেকর্ডিং করানোর পরিকল্পনা করেছিল, আর এজন্য সে সত্যি গিল্টি ফিল করছে, তাই আবারও সরি বলে। উশু শান্তভাবে বলে, যাই হোক কমপক্ষে এখন তো তুমি আমার অনুভূতিটা বুঝতে পেরেছো। ধীরে ধীরে দুইজনের মধ্যকার পরিবেশ নরম হয়ে আসে, আর অবশেষে উশু তাকে ক্ষমা করে দেয়। তারপর ডিনারের সময় সবাই মজা করে একে অপরকে খোঁচাতে থাকে, আর অন্যদিকে ইউজুকে একা শুয়ে চিন্তা করতে দেখা যায়। তার মনে হচ্ছিল হাসপাতালে সেই ঘটনার পর হয়তো তার জীবনের সবচেয়ে বড় অপমান হয়ে গেছে, কিন্তু তারপরে সে বারবার সেই লজ্জাজনক ঘটনা মনে করতে থাকে, আর অবশেষে সে ঘুমিয়ে যায়। পরের দিন ইউজু যখন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই দেখা হয়ে যায় উশুর সাথে। সে তখন নিজের বাড়ি থেকে বের হচ্ছিল। এরপর দেখা যায় উশু খুব শান্তভাবে তাকে কনস্টিপেশনের কারণ বুঝিয়ে বলে এক রিপোর্টে এসেছে যারা হাগু না করে তাদের শরীর খুব একটা ভালো থাকে না, ক্লান্ত দেখায়, আর এই টাইপের জিনিসগুলো বেশিরভাগ সময়ই ছোট বাচ্চাদের হয়ে থাকে, যেটা তোমার সাথে কালকে হয়েছিল। আর ইউজু একটু লজ্জা পেয়ে বলে সে সবসময় তার হেল্পের কথা মনে রাখবে, আর সে মন থেকে গতকালের সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। ঠিক তখনই বাকি টিচাররাও বাইরে চলে আসে। তারা ইউজুকে জিজ্ঞাসা করতে থাকে এখন তার শরীরের অবস্থা কেমন আছে। তারা বলে সে
সে হাসপাতালে গিয়েছিল সেটা তারা শুনেছে। এমনকি দাজু তাকে বোঝাতে শুরু করে যে কনস্টিপেশনের মতো বিষয় নিয়ে লজ্জা পাওয়ার কিছু নাই, কিন্তু এই কথা শুনে ইউজু আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়। হঠাৎ ইউজুর একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে, আসলে তার নভেল সম্পর্কে কেউ কিছুই জানে না। এটা ভেবে সে একটু স্বস্তি অনুভব করে, আর কারণ হচ্ছে উশু এখনো তার সিক্রেট রাইটিং এর কথা কাউকে বলেনি। এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয়, সেখানে উশু অ্যাটেন্ডেন্স নিচ্ছে, কিন্তু আবারও জিয়া স্কুলে আসেনি। তারপর উশু আলাদা করে ইউজুকে ডেকে কথা বলে, সে জানতে চায় জিয়া বারবার স্কুল মিস করছে কেন। ইউজু বলে সেই ব্যাপারে খুব বেশি কিছু জানে না। তখন উশু তাকে একটা গুরুত্বপূর্ণ কথা জানায়। উশু বলে প্রথম দিন যখন সে জিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল তখন পুরো ক্লাসে শুধু ইউজু তুমি ভালোভাবে উত্তর দিয়েছিলে, আর সেই কারণেই তার মনে হয়েছে হয়তো ইউজুই জিয়াকে স্কুলে একটু কমফোর্টেবল অনুভব করতে পারে। তাছাড়া উশু সে চাই ইউজু যেন জেনির একটু কাছাকাছি রাখার চেষ্টা করে। আর উশু বলে তুমি যদি দেখো বা কেউ যদি দেখে জেনি হচ্ছে স্কুলের আশেপাশে আসে, তাহলে তার হচ্ছে জোর করে হলেও তোমরা স্কুলে আনার জন্য একটু তাকে বাধ্য করবে। ইউজু উশুর সব কথাই বুঝতে পারে, কিন্তু তবুও একটু অনিশ্চিত অনুভব করছিল। ইউজু জিয়ার তুলনা একটা বিড়ালের সাথে করে। সে বলে বিড়ালের কাছে হঠাৎ করে যাওয়া যায় না, আগে ধীরে ধীরে তার বিশ্বাস অর্জন করতে হয়। উশু তার এই তুলনাটা খুবই পছন্দ করে আর বলে তারপরেও তুমি একটু চেষ্টা করে দেখো। এরপর দেখা যায় ইউজু জিয়ার ডেস্কে বসে সে নিজের মনের রাগ বিড়বিড় করছিল, কারণ জিয়া আজও স্কুলে আসেনি। অন্যদিকে জেনি আর বাকি স্টুডেন্টরাও জিয়াকে নিয়ে কথা বলতে শুরু করে। তারা বলে জিয়াকে তাদের একটু ভয়ের মতন লাগে, কারণ সে সবসময় একা একা থাকে আর কারোর সাথে খুব একটা বেশি কথা বলে না। তো কিছুক্ষণ পর দেখা যায় জিয়া ক্লাসে আসে। এরপর ক্লাস স্বাভাবিকভাবেই শুরু হয়। মিস্টার ডংজু পড়াচ্ছিল। তিনি জানান খুব শীঘ্রই স্কুলে পোয়েট্রি এক্সিবিশন আর আর্ট এক্সিবিশন হতে যাচ্ছে, আর প্রতিটা ক্লাসকে নিজেদের রিপ্রেজেন্টেটিভিটি বেছে নিতে হবে। তারপর তিনি জিজ্ঞাসা করেন কেউ কি কবিতা লেখার চেষ্টা করতে চাও, আর এইটা শুনে পুরো ক্লাসের সবাই একসাথে ইউজুর দিকে ইশারা করতে শুরু করে। সবাই উত্তেজিত হয়ে বলে ইউজুর জন্য এটা একদম পারফেক্ট, কারণ সে খুবই ভালো লেখে। আর তার ক্লাসমেটরা বলে সে সবসময় কিছু না কিছু লিখতেই থাকে, এমনকি গত বছর সে ক্রিয়েটিভ রাইটিং এর প্রাইজও জিতেছিল। আর এটা শুনে টিচার ভীষণ ইমপ্রেস হয়ে যায়, আর বেশি কিছু না ভেবে ইউজুকে পোয়েট্রি সেকশনের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দেয়। আর এটা শুনে ইউজুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল এই দায়িত্ব পেয়ে সে আগে থেকেই নার্ভাস ফিল করছিল। এরপর দেখা যায় ইউজু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, ঠিক তখন টিচার ডংজু আসে আর তিনি জিজ্ঞাসা করেন সে লাঞ্চ করেছে কিনা। ইউজু বলে হ্যাঁ, সে আগেই খেয়ে নিয়েছে। এরপর দুজন বসে গল্প করতে থাকে, আর হঠাৎ করেই তাদের কথার বিষয় হয়ে ওঠে উশু। ডংজু ইউজুকে জানায় সেই সিক্রেট ফিল্মিং এর ঘটনাটার আসল সত্য এখন উশু জেনে গিয়েছে, মানে ওই যে শুট করছিল লুকিয়ে ওইটার কথা বলছে আর কি। এরপর ডংজু বলে একবার উশুর চশমা হারিয়ে গেছিল, ওইটা আমি জানি তোমার কাছে ছিল। আর ইউজু এটা শুনে অবাক হয়ে যায় আর ডংজুকে জিজ্ঞাসা করে তাহলে কেন আপনি উশুকে এই ব্যাপারটা বলেননি। তখন ডংজু বলে আমি বলিনি কারণ এই বিষয়ে নিয়ে উশু আরো বেশি তোমার উপরে রেগে যেত। এরপর কথার টপিক বদলে যায়। ইউজু বলে স্যার আমার কাছে একটা বিষয় খুবই কুল লাগে যে আপনি একজন পাবলিশড রাইটার। এটা শুনে ডংজু লজ্জা পেয়ে নিজের প্রশংসা একটু কমাতে বলে। এরপর সে বলা শুরু করে মিডল ক্লাসে পড়ার সময় আমি ক্যাজুয়ালি কবিতা লেখা শুরু করেছিলাম। শুরুর দিকে সেগুলো ডায়েরির মতনই ছিল, কিন্তু ধীরে ধীরে লেখালেখি তার অনুভূতি প্রকাশের একটা মাধ্যম হয়ে ওঠে। এরপর দেখা যায় ডংজু নিজের স্ট্রাগলের কথাও খোলাখুলি বলে। সে জানায় সে অনেক লিটারারি কন্টেস্টে অংশ নিয়েছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছিল। তবে শেষ পর্যন্ত একটা লিটারারি ম্যাগাজিন তার লেখা লক্ষ্য করে আর তাকে সুযোগ দেয়। ডংজু বলে আজও মাঝে মাঝে তার নিজের উপরে সন্দেহ হয় তার লেখা সত্যি ভালো কিনা, সেটা নিয়ে সে ভাবতে থাকে। কিন্তু সময়ের সাথে সে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝছে, সেটা হইতেছে তার মতে লেখার আসল মানে হচ্ছে নিজের সত্যিকারের অনুভূতিগুলো তাতে ঢেলে দেওয়া। তো ডংজুর কথা পার্সোনালি আমি ফিল করতেছি। তো আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন লাইভ শুরু করছিলাম তখন আমি ভাবতাম আমি যেটা করব বা যে ভিডিওগুলো মেক করব সেগুলো টপ নচ কোয়ালিটির হবে। ইভেন দো তোমরা যে ভিডিওটা এখন দেখতেছো এটাও সেম। আমি চাই সবসময় বেটার কোয়ালিটি বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। তো এইটা আমার একটা লুপের ভিতরে ফেলছিল, বা পৃথিবীতে কোনো কিছুই বেটার টপ নচ কোয়ালিটির কোনো কিছুই এক্সিস্টই করে না। তো এইটা থেকে আমি যখন থেকে বাইর হয়েছি আমার নিজের মন থেকে আমি যেটা করছি সেইগুলোতে বেশি সাকসেস পাইছি। আর আমি শুধু আমার ব্যাপারে না, তোমাদেরকেও আমি রিকমেন্ড করব তোমরা যেটা করতে চাও তোমরা মন থেকে করো, মানে অন্যরা কি ভাববে এইটা না ভেবে তোমরা নিজের মন থেকে করো, দেখবা অন্যরা সেটাই ভালোভাবে গ্রহণ করবে। তো যাই হোক, অনেক আজেরা বকবক করে ফেলছি, চলো আবার এপিসোডে যাওয়া যাক। এরপর দেখা যায় ইউজু ধীরে ধীরে নিজের সিক্রেট বলতে থাকে। সে স্বীকার করে সেও অনেক ভালো নভেল লেখে। এটা শুনে টিচার সঙ্গে সঙ্গে ইমপ্রেস হয়ে যায়। তারপর ইউজু উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে আচ্ছা স্যার, একটা অসাধারণ নভেল কিভাবে লেখা হয়?
তখন ডংজু তাকে পরামর্শ দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা ক্যারেক্টারের নিজের একটা আলাদা কণ্ঠ থাকা উচিত, কারণ তার মতে ক্যারেক্টারগুলোকে একদম বাস্তব মানুষের মতো অনুভব করানো দরকার, যাদের আলাদা পার্সোনালিটি আর ইমোশন থাকবে। ইউজু তার কথায় ভীষণ প্রভাবিত হয় আর এক্সিবিশন প্রজেক্ট নিয়ে তার ভিতরে আরো মোটিভেশন চলে আসে। আর অন্যদিকে দেখা যায় গোয়া স্টোর থেকে ফিরছিল, সে নিজের আর ইউজুর জন্য দুধ নিয়ে আসছিল, কিন্তু তখনই সে দেখে ইউজু ডংজুর সাথে কথা বলছিল। আর এইটা দেখে তার ভেতরে জেলাসি কাজ করতে শুরু করে, আর গোয়ার এই যে জেলাসি দেখে আমার ভীষণ খারাপ লাগতেছিল। এরপর দেখা যায় ইউজু গোয়ার সাথে দেখা করে, উত্তেজিতভাবে সব তাকে বলতে শুরু করে যা সে ডংজুর কাছ থেকে শিখেছে। ইউজু বলতে শুরু করে ডংজু কতটা প্যাশনেট আর ট্যালেন্টেড একজন মানুষ, আর অনেক বছর স্ট্রাগল করার পর সে একজন সফল লেখক হয়েছে। এইসব দেখে অনুপ্রাণিত হয়ে ইউজু গোয়াকে প্রতিশ্রুতি দেয় এক্সিবিশনের জন্য সে ভীষণ পরিশ্রম করবে, যাতে গোয়ার আর্টওয়ার্ক সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠাতে পারে। এরপর দেখা যায় ইউজু নিজের নভেলের এপিসোড 5 লিখছিল, সে খুব সতর্কভাবে অরিজিনাল ফাইল আর সেই ভার্সনগুলো আলাদা করে রাখছিল, যেগুলো উশুকে রিভিউর জন্য দেখাতে হবে। তারপর সে নিউ ফোল্ডার ক্রিয়েট করে লেখালেখি শুরু করে, কিন্তু শুরু করার আগেই সে হতাশ হতে থাকে, কারণ গল্পটা ঠিকমতো ফ্লো করছিল না এবং তার নিজের মন বলে এখন তার কোনো ইন্সপাইরেশন আসতেছে না। এরপর নভেলের ড্রামাটিক সিন শুরু হয়, দেখা যায় উশু হঠাৎ ডংজুকে ধরে ফেলে আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে তুমি সম্প্রতি আমার বাড়িতে আসা বন্ধ করে দিলে কেন? তো ডংজু নার্ভাস হয়ে উত্তর দেয় সে এখন আর তার বাড়িতে আসতে চায় না, আর আমরা বুঝতে পারি হয়তো সে নিজেই আজ যেতে চায় না। তখন উশু স্কুলের প্রসঙ্গ তোলে, সে জিজ্ঞাসা করে ডংজু তুমি কি সত্যি আমার সাহায্য ছাড়া ম্যাথে পাশ করার কথা ভাবছো? তাই যদি ভেবে থাকো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি ম্যাথে ফেল করবে। কিন্তু ডংজু জেদ করে বলে সে নিজেই সব ম্যানেজ করে নেবে, কিন্তু উশু আসল কারণটা বুঝে গিয়েছিল, সে জানতো ডংজুর টাকার দরকার, তাই ঠান্ডা গলায় সে আবার তার বাড়িতে আসার অফার দেয় আর তাকে বলে তার বদলে আমি তোমাকে টাকা দিব। এটা শুনে ডংজু অনেক আঘাত পায়, সে জিজ্ঞাসা করে উশু তুমি আসলে কি চাইছো? উশু বলে যাই হোক তুমি তো গিজিয়ানের কাছ থেকেও টাকা নাও, তাহলে আমার কাছ থেকে নিলে কি প্রবলেম? কিন্তু ডংজু সঙ্গে সঙ্গে গিজিয়ানকে ডিফেন্ড করে বলে, সে বলে উশু গিজিয়ান তোমার মতো নয়। আর এই কথাটা স্পষ্টভাবেই উশুকে আঘাত করে। তারপর উশু তিক্ত গলায় জিজ্ঞাসা করে গিজিয়ানের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ডংজুর মতে তারা দুইজনই তাকে টাকার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চায়। উশু বলে তুমি গরিব বলেই তোমাকে কোনো না কোনো ভাবেই মানুষের ঋণ শোধ করতে হবে, হোক সেটা টাকা দিয়ে অথবা সম্মান। মানে ভাই এদের স্টোরি ভাই এমন কেন? তো যাই হোক, তারপর হঠাৎ উশু 10 মিলিয়ন ইয়নের ঋণের কথা তোলে আর ডংজুকে বলে তাহলে তুমি গিজিয়ানের ঋণটা শোধ করে দিও। মানে তোমাদের কি মনে আছে ডংজুর ধাক্কা লাগার কারণে গিজিয়ানের ঠোঁট কেটে গিয়েছিল, ওইটার কথা বলছে আর কি। উশু ক্রমাগত তাকে ইমোশনালি চাপ দিতে থাকে আর সে বলে যদি আমার উপরে তোমার কোনো রাগ থাকে তাহলে বের করে দাও। কিন্তু এসব বলতে বলতেও সে ডংজুর অহংকারের কথা বলতে থাকে আর ঠান্ডা গলায় বলে শেষ পর্যন্ত ডংজু তোমাকে আমার সাহায্য নিতেই হবে। এরপর উশু একটা কষ্টদায়ক প্রশ্ন করে, সে জিজ্ঞাসা করে ডংজু তোমার প্রাইভেট জিনিসের আসল দাম কত? মানে ভাই এরা কি শুরু করছে? আর এটা শোনার পর ডংজু জিজ্ঞাসা করে উশু তুমি কি আমাকে দুর্বল আর সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন মানুষ ভাবো? কিন্তু উশু শান্তই থাকে আর সে বলে অযথা কথা না বাড়িয়ে শুধু নিজের দাম বলে দিতে। তখন তাদের দুজনের মাঝের পরিবেশ খুব ভীষণ তীব্র হয়ে ওঠে। ডংজু রেগে উশুকে সতর্ক করে দেয় একদিন তাকে নিজের এই আচরণের কারণে অনুতপ্ত হতে হবে, কিন্তু উশু সঙ্গে সঙ্গে উত্তর দেয় সে কখনোই অনুতপ্ত হবে না, এমনকি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্তও না। আর এই তীব্র পরিবেশের মধ্য দিয়েই নভেলের চ্যাপ্টার শেষ হয়। এরপর ইউজু ফাইলটা সেভ করে আমরা আবার বাস্তব জীবনে ফিরে আসি, যেখানে ইউজু একা বসে নিজেকে মোটিভেট করার চেষ্টা করছিল। সে ধীরে ধীরে নিজেকে বলে সে এটা পারবে, কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় 4 জন টিচার স্কুল থেকে বের হচ্ছিল, কিন্তু তখন উশু বলে সে একটু পরে আসবে। তারপর সে লাইব্রেরির দিকে চলে যায় আর এটা দেখে ডংজু মজা করে বলে স্কুলের লাইব্রেরিতে এমন কি বই আছে যা একটা জিনিয়াস মানুষের কাছেও কঠিন লাগে? এরপর দেখা যায় উশু লাইব্রেরিতে পৌঁছে গেছে। ইউজু উঠে তাকে সম্মান জানায় আর উশু সেখানে বসে নতুন এপিসোডটা খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। এরপর সেই ড্রামাটিক লাইনগুলো আবার দেখানো হয়, কিন্তু এইবার গল্পের পুরো অনুভূতিটাই আলাদা। দেখানো হয় ডংজু উশুকে বলে তার এই অবসেসিভ আচরণ একদমই তার ভালো লাগে না। তখন উশু তাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, সে জিজ্ঞাসা করে তাহলে আমি আসলে কেমন? এটা শুনে দুইজনের মাঝের আবেগ আরো ভারী হয়ে ওঠে। এরপর উশু ডংজুর উপরে অভিযোগ তোলে যে সে কখনোই সত্যি সত্যি তার যত্ন নেয়নি। তার মতে ডংজু শুধু তখনই তার দিকে মনোযোগ দিতে শুরু করে যখন সে গিজিয়ানের কাছাকাছি যেতে শুরু করে। শুরুর দিকে উশু নিজেও নিজের অনুভূতিগুলো মানতে চাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই সে আবেগে ভেঙে পড়ে আর সে শেষ পর্যন্ত স্বীকার করে সে জেলাসি অনুভব করছে। সে বলে সে সবসময় তার সাথে ঠান্ডা ব্যবহার
ব্যবহার করত কারণ সে নিজের আসল অনুভূতিগুলো লুকাতে চাইতো। কিন্তু এখন ডংজুকে গিজেনের সাথে দেখলে সে ভেতর থেকে ভেঙে পড়ছে। তারপর উশু মরিয়া হয়ে ডংজুকে বলে এখন পালানোর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে, তাই এখন তাকে বাস্তবতার মুখোমুখি হতেই হবে। উশু বলে যদি তুমি আমার পাশে না থাকতে চাও তাহলে ডংজু তোমার পাশে আমি কাউকেই থাকতে দিব না। আর এই ইমোশনাল লাইনগুলোর মাধ্যমেই নতুন চ্যাপ্টারটা ড্রামাটিক ভাবে শেষ হয়। এরপর আমরা আবার বাস্তব জীবনে ফিরে আসি, যেখানে তারা দুইজন হাঁটছিল। ইউজু ভীত চোখে উশুর দিকে তাকায় আর ইউজু ভীষণ নার্ভাস ছিল কারণ সে বুঝতেই পারছিল না উশু আসলে কি ভাবছে। ইউজু তার মুখের দিকে বারবার তাকায় আর তার মুখের এক্সপ্রেশন পড়ার চেষ্টা করে। সে ভাবছিল উশুকে তো আমি অবসেসিভ আর ইমোশনাল ক্যারেক্টার বানিয়ে পুরো রিরাইট করে ফেলেছি, এমনকি হিরো বানাইছি, তাহলে এখনো সে সন্তুষ্ট হচ্ছে না কেন? আর অন্যদিকে উশু চুপচাপ হাঁটছিল, সে কোনো রিয়াকশন দেয় না। তো হঠাৎ উশু বলে কি হয়েছে? ইউজু বলে কিছু না, এবং ইউজু বলে আপনার নতুন চশমা কবে আসবে? উশু বলে অর্ডার দিলেই চলে আসবে। আর এটা শুনে ইউজু বুঝতে পারছিল এটা অনেক দামি, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, তা না হলে আমি দিয়ে দিতাম। তো উশু আরো বলে তোমার ম্যাথ ভালো লাগে না তাই না? আর ইউজু বলে হ্যাঁ। তো একটু চুপ থাকে সবাই। তারপর একটু পরে উশু আবার বলে তোমার যা ইচ্ছা তাই লিখো। আর এটা শুনে ইউজু অবাক হয়ে যায় আর অনেক খুশি হয়। মানে ইউজু আগের মতো তার নভেল ইচ্ছা মতো এখন আবার লিখতে পারবে। আর ইউজু বলে স্যার আপনি যেদিন প্রথমবার জেনে গিয়েছিলেন আমি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম, হয়তো আমার ইচ্ছাগুলো এখানেই শেষ হয়ে যাবে, আমি কখনোই আর লিখতে পারবো না। আর ইউজু জিজ্ঞাসা করে স্যার আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন? তো একটু চুপ থাকে। কিছুক্ষণ পর উশু বলছিল পাইথাগোরাসের ওই নাম্বারগুলোকে বোঝার চেষ্টা করবে, যে নাম্বারগুলো বুঝতে গেলেই মানুষ মারা যায়। তো হঠাৎ এরকম কথা বললো, তো আমরা তো কিছুই বুঝতে পারি না। তখন ইউজু জিজ্ঞাসা করতে শুরু করে আমি স্যার আপনার কথা কিছুই বুঝতে পারিনি, যারা ওই নাম্বারগুলো ক্যালকুলেট করতে পারবে তারা কেন মারা যায়? তখন উশু বলে কারণ পাইথাগোরাস যে ছিল বিশাল একজন ম্যাথ জিনিয়াস, সে কাউকে নিজের থেকে এগিয়ে যেতে দিত না। আর এই কথা শুনে ইউজু অবাক হয়ে যায় আর কিছুই বুঝতে পারে না। আর এইভাবেই এই এপিসোড শেষ হয়। আর এই এপিসোডের শেষের বিষয়টা আমি নিজেও বুঝতে পারি নাই, আর বিষয়টা এখানে ক্লিয়ার ভাবে বলাও হয় না। হয়তো পরের এপিসোডগুলোতে এই বিষয়টা আমরা জানতে পারবো। তো জানতে হলে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।